আমার নাম রিয়া। রিয়া, বাড়ি কোথায়, জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। পাবনাতে। আর ভাঙ্গুড়া থানা। আচ্ছা, এবং আপনি বর্তমানে বয়স কত আনুমানিক? বর্তমানে 24। 24। পেশায় কিছু করছেন? হ্যাঁ। আচ্ছা, কি করছেন? আমি এখন বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে আছি। পুলিশ ডিপার্টমেন্টে আছেন, ঠিক আছে, বলুন। আমার শুরু থেকে মনে আছে যেখান থেকে আমরা ওইভাবে খুব একটা ধনী ফ্যামিলিও না, আবার খুব একটা যে গরিব ফ্যামিলি সেটাও না। আমার দুটা মা, আমার বড় মা মারা যাওয়ার পরে আমার মা। তো সেখানে আমার ওই ঘরের 2 বোন আছে। আমরা 1 ভাই 3 বোন, এই দিয়ে আমরা সর্বমোট 6 জন। আমার যে মা মারা গেছে সে অনেক ছোট রেখে, বাচ্চাদের রেখে মারা যায়। তো সেখানে আমার মাই তাদেরকে লালন পালন করে। আমরা কখনো বুঝতে পারি না যে তারা আমার সৎ বোন। এভাবে এখনো আমাদের এই ফ্যামিলিটা এভাবেই আছে। আমার বাবা কি করতেন? আমার বাবা কৃষক। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা রিক্সাও চালাতো। তো সেখানে আমরা সার্ভিস লাইফে 3 জন আছি, আমি, আমার ছোট বোন আর আমার ভাই। 3 জনই আমরা পুলিশ ডিপার্টমেন্টে আছি। আমি বলি গর্বের বিষয় যে আমার বাবা একজন কৃষক কিংবা রিক্সা চালক হিসাবে আমাদেরকে যেখানে নিয়ে আসছে, এটা অনেক বড় বিষয়। নিশ্চয়ই। আমার বাবা অন্যের জমি চাষ করত, অন্যের জমি লিজ নিত, বর্গা নিত, নিয়ে চাষ করে আমাদের জীবনটা এভাবেই চলতো। কিন্তু কখনো আমরা যে 5 বোন 1 ভাই, আমার বাবা কখনো অন্যের কাছে হাত পাততে দেয়নি। আমরা যতটুকুন পাইতাম কখনো আমরা বুঝি নাই অভাবটা, কারণ আমাদের বুঝতে দিত না। ঈদের সময় আসলে আমাদেরকে সবাইকে যেভাবেই হোক না কেন ড্রেস দিত। দেখা যেত আমার যে বড় বোন ছিল তাকে ড্রেস দিতেই হবে। তো আমি না এরকম আগে থেকেই ভাবতাম, আমার বাবা তো আসলে একজন কৃষক, সে আমাকে ঈদে দিলে পরের ঈদে হয়তো অন্যজনকে দিবে। কিন্তু আমার বড় বোনের মধ্যে এটা ছিল না। কিন্তু ও মানুষ হিসেবে খুব ভালো একটা মানুষ। কিন্তু সেখানে আমার ভাই তো বড় ছিল, আমাদের 3 বোনের বড় ছিল। ভাই তো ইচ্ছা করলে কিছু করতে পারতো, কিন্তু সে একটা অন্যরকম কোয়ালিটির। তার সাথে কখনো কথা বলা যেত না, রাগান্বিত, সে যেটা ভাববে সেটাই। তো এরকম দেখা গেল যে সে যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে ফেল করে, কারণ অন্যরকম বন্ধু বান্ধবের সাথে মিশতো, বিভিন্ন করতো। তো বাবা অনেক করতো যে আমার তো একটাই ছেলে আর ভবিষ্যৎ প্রজন্ম তো আমার এটাই। আমার বাবা দেখা যেত আমার ওই 2টা বোনকে বিয়ে দিয়ে দিছে, আমার বড় মায়ের, আর আমার বোন যেটা বড় তাকেও বিয়ে দিয়ে দেয়। তো দেখে আমার চাচা কিংবা আমার ফুপারা সবাই মিলে ভালো ভালো দেখে বিয়ে দিছে। দেওয়ার পরে তো এখন থাকলাম আমি। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 13 বছর। আচ্ছা। তখন দেখা যেত বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ছেলেরা দেখতে আসতো, কিন্তু এটা আমি পছন্দ করতাম না। আমার চিন্তা ভাবনা ছিল পড়াশোনা করব, আমি নিজের পায়ে নাও দাঁড়ালে আমি একটা ম্যাচিউরড হওয়ার পরে বিয়ে করব, এরকম আমার চিন্তা ভাবনা ছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার চাচা চাচিরা যারা আছে আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলতো, কারণ তাদের 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলেই শিক্ষিত, 2টা মেয়ে শিক্ষিত। তো সেখানে তাদের চেয়ে আমরা একটু হলেও নিম ছিলাম, কারণ আমার বাবা যখন ছোট ছিল তখন আমার চাচাকে সেই বিয়ে পর্যন্ত সেই পড়াইছে। আমার বাবা ছোট ছিল তারপরও তাকে পড়াইছে আমার বাবা। তো সেখানে আমার ভাইকেও অনেক বোঝানো হয়, সে পড়াশোনা বাদ দিয়ে দেয় অলরেডি, যা তার ভালো লাগে না। ভালো লাগে না, তুমি কিছু একটা করো। আমার বাবার কথা যে কিছু একটা করো, কারণ তোমাকে আমি কত বছর বসায় রাখে খাওয়াবো। আমার ভাই বলে যে আমি কিছু করতে পারবো না, সে একদম চাচাছোলা কথা বলে, বিভিন্ন সময় মাকে মারতে যায়। এক কথায় যে সে অন্যরকম একটা কোয়ালিটির মানুষ। সবার বড় ছিল উনি। হ্যাঁ, উনি কাজ করছে, এগুলো করে, বন্ধু বান্ধবের সাথে মেশে। ও যেখানে 16-17 বছর বয়স, আর ও যাদের সাথে মিশতেছে তাদের 25-26 বছর বয়স। আইসে দেখা যায় তো কেউ কথা বললে তারাই মারতো ধরে। যেহেতু আমরা ছোট ছিলাম, আমার 5 বোনের মধ্যে আমি সবসময় রুখে দাঁড়াতাম। তো আমি বলতাম, কেন তুমি মাকে মারতে যাবা, দোষটা তো তুমি করছো, তুমি পড়াশোনা করো না, তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও। তার কথা যে আমি কেন এই কথাগুলো বলবো। তার ইচ্ছা, বাবা থেকে টাকা যাচ্ছে, ওকে দিতে হবে। নেশা করতো না, কিন্তু তাস খেলতো, এটা খেলতো, সেটা খেলতো। আমার বাবা যখন দিত না তখন দেখা যেত যে ও বিভিন্ন সময় মাঠ থেকে নিয়ে যেত, মাকে জোরপূর্বক ভাবে মাঠ থেকে কারাছেড়া করে নিত, এরকম। তো এই সময়টা কি আপনি লেখাপড়া করছিলেন নাকি? লেখাপড়া আমি তখন স্টাডিং রানিং এ আছি। কোন ক্লাসে পড়ছিলেন তখন? আমি তখন 6-7 এ পড়ছেন। আচ্ছা। আমার ভাই প্রতিনিয়ত আমাকে দেখতে পারে না। ও যদি খাইতে বসে সেখানে যদি আমি যাই, ও ওখান থেকে উঠে চলে যাচ্ছে, কিংবা ভাতের প্লেটটা আর যদি ফেলে দিল,
আমি যদি কারোর সাথে কথা বলি, দেখা যাচ্ছে সেটা নিয়ে এসে বাড়িতে তিলকে তাল বানানো হচ্ছে। মানে বিভিন্ন, যেটা ধর্তব্য তুল্যের মধ্যে বলাই চলে না। অলওয়েজ সময় মানে আমার দোষটা খুঁজে বেড়াতো, কারণ আমি সবসময় প্রতিবাদী ছিলাম। আমি আমার বাবার পক্ষে ছিলাম, আমার মার পক্ষে ছিলাম। আমার বাবা যখন কৃষক, উনি যখন মাঠে কাজ করত, আমি হেল্প করতাম। বর্ষার শেষে আপনার রসুন, পেঁয়াজ এগুলো অনেক কিছু গাড়া হয়। ওকে। তো সেই সময় আমি আমার বাবার সাথে গিয়ে আমি ওই পেঁয়াজ রসুন গুলো আমি গাড়তাম। মানে দিনের পর দিন এভাবে আমি জমিতে কাজ করতাম। হ্যাঁ, জমিতে কাজ করতাম। তো এলাকার সবাই বলতো যে এটা যদি অমুকের মেয়ে না হয় ছেলে হতো, ভবিষ্যতে অনেক কাজ হতো। তবে আমি পুলিশ ডিপার্টমেন্টে আসার আগে থেকে আমার স্বপ্ন ছিল যে আমি পুলিশ ডিপার্টমেন্টে জব করব। এটা কেন আপনার স্বপ্ন ছিল? এটা জানি না কেন, নয় যে আমি ছোট থেকে অনেক লম্বা ছিলাম। গ্রামের মানুষ সবাই আমাকে সেনাবাহিনী বলে ডাকতো। তো সেখানে দেখা যেত আমার মধ্যে সেই সময় থেকেই একটা জিনিস কাজ করতো যে আমি একটা ডিফেন্সে জব করব। ডিফেন্সে জব করবেন? আচ্ছা। হ্যাঁ, এটা আমার মধ্যে ইচ্ছা ছিল তখন থেকেই। তো সেখানে আমি যখন বাবার দিকটা দেখতে গেলে আমার পড়াশোনার দিকটাকে একটু হলেও পিছিয়ে যেতে হয়। শুক্রবার সারাদিন আমি আমার বাবার সাথে কাজ করতাম। সে ধান নিয়ে আসতো, আমি তার বোঝা উঠায় দিতাম মাথায়, যে মানে অনেক দূরে, আমার বাড়ি ছেড়ে না হলে 1-1.5 কিলো দূরে। অথচ আমার ভাই কখনো কাজ করতো না। আমার 5 বোনের মধ্যে আমি মানে সবচেয়ে একজন প্রিয় মানুষ ছিলাম। ওকে। আবার নিরীহ একটা বাচ্চা ছিলাম। তো এর মধ্যে আমি যখন 7-এ, যখন আমি উঠি 7-এ ওঠার পরে, তখন আমি হ্যান্ডবল খেলাতে নাম দিই স্কুলে। তো স্কুলে যখন আমি হ্যান্ডবলের নাম দেই, তখন সেখানে আমি এসএসসি পর্যন্ত খেলাধুলা যখন করছি, তখন আমি কিন্তু রাজশাহী বিভাগ পর্যন্ত খেলছি। ওরে বাবা! আমার ইচ্ছা ছিল যে আমি একসময় খেলোয়াড় হব। আচ্ছা। তো এখান থেকে আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল রূপা। রূপার বাড়ি আর আমার বাড়ি 2 বাড়ি পরে। তো রূপার সাথে আসলে কেউ মিশতো না, কারণ ওর বাবা নিজে থেকে ওকে গানের জগতে ঠেলে দেয়। গান তো দূরের কথা, ওকে নিয়ে মানে এক ধরনের দেহ ব্যবসা করানো হয়। ওর বাবা নিজেই করাতো, যেটা ওর পছন্দ ছিল না। ও আমার সাথে ডিসকাস করতো। এই জিনিসটা আমার ভাই আরো মানে নিতে পারে না, যে কেন আমি রূপার সঙ্গে মিশি। কিন্তু রূপা আমি একই ক্লাসে একই সাথে পড়াশোনা করতাম। বিভিন্ন সময় আমার কাছে আসতো, মানে বইয়ের জন্য কিংবা কোনো কিছুর জন্য। এটা নিয়ে আমার সাথে অনেক সিনটেট করতো, আমারে মারতো ধরে। একদিন আমার বইগুলোই পোড়ায় দিছে, যে তোর বই পোড়ায় দিলে তাহলে তোর কাছে আসবে না সে। আমি অনেক কান্নাকাটি করি। পরে আমার বাবা আবার বই কিনা দেয়। রূপার সাথে আমি তখন গভীরভাবে মিশে যাই, যে কেন তার সাথে আমাকে মিশতে দিচ্ছে না। আমি তার সাথে মিশতে থাকি। আমি যখন 8-এ উঠবো, সেই সময় রূপা হঠাৎ করে একদিন মানে ঘুমের ট্যাবলেট খায়। মানে আপনি জানতেন না ওর ঘুমের ওষুধ খাওয়ার কারণটা কি? ওর ঘুমের ওষুধ খাওয়ার কারণটা আমি জানতাম, আগে থেকে জানতাম, কিন্তু ও যে সেদিন খাবে এটা আমি জানতাম না। কারণ ওর বাবা নিজে থেকে দেখা যেত এমন এমন মানুষকে টাকা নিয়ে তার সাথে থাকতে বাধ্য করতেছে, যেটা হয়তো একটা মেয়ের পক্ষে সম্ভব না। যে রূপা এই জিনিসটা পছন্দ করতো না, আর তারপর ওর বাবা এটাকে বাধ্য করতো। ওর পুরো ফ্যামিলি ওকে বাধ্য করতো। তো সেখানে ও অনেক কান্নাকাটি করতো আমার কাছে আসে। তো এর মধ্যে ও একজনকে পছন্দ করতো, নাম হলো আনন্দ। উনি ছিল হিন্দু, রূপা মুসলমান। ও একজন বিবাহিত ছেলে ছিল। ভালোবাসার প্রলোভন দেখে অনেকদিন ওকে ইউজ করছে। আনন্দ ওকে মানে ফুললি না করে দেয়, তখনও এই কাজটা করছে। তো ও যখন এই কাজটা করবে, তার কিছু সময় আগেও আমার কাছ থেকে ঘুরে গেছে। ও যে 2 দিন খাইছিল না, এটাও আমি জানতাম না। তো এর মধ্যে গিয়ে ও অত ঘুমের ট্যাবলেট খেয়ে নিছে। নেওয়ার পর পরের দিন সকালবেলা রূপার মা আমাদের বাড়িতে আসছে। আমার মেয়ের কি হয়েছে, আমার ভাই ওখানে বসে। তো বলতেছে ও ঘুম থেকে উঠতেছে না, ওর মুখ দিয়ে টিয়া বের হচ্ছে। আমি কিছুই জানতাম না তখন পর্যন্ত, বিষ খাইছে না ঘুমের ওষুধ খাইছে না কি খাইছে। তখন আমি চলে গেলাম ওদের বাড়িতে। যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, ওর মুখ দিয়ে অনেক গুলটানি বেরোচ্ছে। তখন আমি ওকে অনেক জাগানোর চেষ্টা করি, তো জাগে না। পরে আমি জানতাম না যে ও কি খাইছে। তখন ভাবতেছি যে কে আসলে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ওর মা ওর বাবা কি করলো, ওকে উঠায় রাস্তায় ফেলে দিয়ে গেল, যে তোর বেস্ট ফ্রেন্ড মারা গেলে তুই দায়ী। তখন আমার ভাই তো আমার ওখানে খুব মারলো। আমার বাবা আমাকে কখনো গায়ে হাত তোলেনি। আমার বাবা অনেক বকাঝকা দিল, গালি দিল, যে কেন অনেকবার নিষেধ করা হয়েছে ওর সাথে মিশতে, কেন মিশলাম। তখন আমি এটাও ভাবতেছিলাম যে আসলে আমার ভুল ছিল, কারণ সে কখন কি করে বসবে, তার লাইফে তো এতটাও ভালো মুহূর্ত নাই। তো ওই মুহূর্তের জন্য ভাবতেছিলাম। তো আবার এটাও ভাবতেছিলাম কোন মানুষের তো জীবনের কারোর সাথে ডিসকাস করা দরকার, সে নাই আমাকেই বেছে নিয়েছিল।
তখন আমি অনেক কান্নাকাটি আমি নিজে থেকেও করলাম, যেহেতু আমার ভাই আমাকে মারছে। কোন ক্লাসে তখন আপনি? আমি ক্লাস তখন 8-এ। ক্লাস 8-এ, ওকে। তখন আমি অনেক কান্নাকাটি করার পরে তখন তারপরেও আমি ওকে ছাড়তেছি না, যে ও যদি মারা যায় তাহলে তো এটা তো আমার প্রবলেম হয়ে যাবে। তো আমি আমার বাবাকে অনেক রিকোয়েস্ট করলাম, চলো আমাদের বাড়িতে নিয়ে যাই। এলাকার কিছু ডাক্তার আছে যে ওই যে সাইকেলে করে ডাক্তারি করে বেড়ায়, তো ওনাকে নিয়ে আসা হলো। তখন উনি বলতেছে যে আসলে ওকে হসপিটালে ভর্তি করা উচিত, ওকে এখানে রাখলে মারা যেতে পারে। তখন আমরা নিজে থেকে তাকে হসপিটালে ভর্তি করি। তার 3 দিন পরে সে একটু স্বাভাবিক হয়। তখন আমি ওকে ওখানেই জিজ্ঞেস করি, রূপা কেন তুমি এটা করছো, আর তোমার জন্য তোমার ফ্যামিলি আমাকে হ্যারেস করতেছে। রূপা ও তো তখন খুব একটা ভালো কথা বলতে পারতো না। রূপা বলতেছে যে কেন আমাকে এই ধরনের কাজ করাতে বাধ্য করা হয়। তো এখানে এলাকার লোকজনও ওনাদেরকে এক ঘরে করে রাখছিল। যে লোকটার সাথে এটা করা হয়েছিল সেই লোকটা এসে ওর বাবার চাপ দিছিল টাকার জন্য, যে যেহেতু তার মেয়ে এটা করবে না তাহলে তো 10,000 টাকা নিছে, টাকাটা তো ফেরত দিতে হবে। ও যখন ঘুমের ট্যাবলেটটা খাইছে, খাওয়ার আগে অনেক মারা হয়েছিল, পুরো শরীরটা ফাটানো ছিল। পরে ও আমাকে বলল যে দেখ আমাকে এভাবে মারছে, আমি কেন বাইসে থাকবো। আর তা আমি ওকে ডিরেক্টলি এভাবে বললাম যে তুই ঘুমের ট্যাবলেট কেন খালি, তুই তো বাইসে আছিস, পারলে মারা যাতিস, তো এভাবে বেঁচে থাকার সে মারা যাওয়াটা অনেক ভালো না। তো ওরা হলো 2 বোন, সেখানে আমার বাবা যদি 5টা মেয়েকে পালতে পারে, সে কেন 2টা মেয়েকে পালতে পারবে না? তার বাবার জমি আছে, কিন্তু আমার বাবার তো কোনো জমি নাই। তাকে আমি এই কথাগুলো বোঝাতে থাকি যে রূপা দেখো, তুমি নিজে থেকে এখন নিজেকে দাঁড়ানো শেখো। তো সেখানে রূপা বাড়িতে আসে, ও ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যে যেখানে ইচ্ছা চলে যাবে। তখন আমি বলি না, এটা অসম্ভব। আমার মাও বলে যে আমার মেয়েকে যেখানে জড়ানো হয়েছে সেখানে তো তুমি এখান থেকে চলে গেলে তখন তারা আরো পেয়ে বসবে। তুমি তোমার বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে সবার সামনে বলো যে আমি এই ফ্যামিলিতে থাকতে চাই না, তারপরে তুমি যেখানে ইচ্ছা চলে যাও। পরে তাকে আমরা বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার বড় চাচা, তারপরে এলাকার কিছু লোকজন, চেয়ারম্যান নিয়ে তার বাড়িতে যাওয়া হয়। যাওয়ার পরে রূপা এক কথায় বলে যে আমি এগুলো করতে পারবো না, যার কারণে আমি সুসাইড করতে চাইছি। তো এখানে তো আসলে রিয়ার সাথে কোনো ইয়ে ছিল না, ও আমার সম্পর্কে জানতো এটাই। তখন ওর ফ্যামিলির সামনে, সবার সামনে যখন এই কথাটা বলার পরে তখন ওর ফ্যামিলি বলতেছে যে না, ওকে ফুসলাইছে, ও ঠিক আছে আমাকে দোষ দিচ্ছে। ও সবার সামনে বললো না, ওর কোনো দোষ নাই, আমি আজকে থেকে এখান থেকে চলে যাবো, আমার যেখানে ইচ্ছা চলে যাবো, আমি এই ফ্যামিলিতে থাকতে চাই না। তখন ও নিজের ইচ্ছায় ওর বাসা থেকে ওর কাপড় চোপড় যা ছিল নিয়ে বের হয়ে চলে যায়। তো সেখান থেকে আমি এক কথায় যে নিঃসঙ্গ হয়ে পড়ি, একা। তখন দেখা যাচ্ছে যে আমার ভাইয়ের সাথে একটা ছেলে পড়তো, ছেলেটার নাম হলো শামীম। তো এই শামীম, আমি তাকে তখন ভাই বলে ডাকতাম, যেহেতু আমার ভাইয়ের ফ্রেন্ড। তো আমাদের বাড়িতে অনেক আগে থেকে উঠা বসা, সেটা আমি বলতে পারবো না যে কবে থেকে, আমার মনে হয় যে জ্ঞান হওয়ার পর থেকে তাকে দেখতেছি। সে আমাদের বাড়িতে উঠা বসা করতো, আমি ওইভাবে কখনো তাকে দেখি নাই। আমি আবার কিছু জিনিস নিয়ে ভাবতাম যে আসলে আমার কিছু করা দরকার, পড়াশোনার খরচটাও বেড়ে যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে যে আমি নিজের পায়ে এখন থেকে দাঁড়াতে চাই। তো সেখানে আমার বাসাটা আসলে প্রপার থেকে 1 কিলো ভিতরে, খুব একটা দূরে না। মাঝখানে একটা অফিস আছে, ডিশ লাইন অফিস। তো সেই ডিশ লাইন অফিসে মেয়েদেরকে নিয়োগ দেওয়া হচ্ছিল যে তারা বিল কালেক্ট করবে। তো 4,500 থেকে 5,000 টাকা বেতন হবে। আমি যদি এই কাজটা করি তাহলে দেখা যাচ্ছে যে অন্তত আমি আমার নিজেকে নিজে চালাতে পারবো, এমনকি আমি একটু হলো নিজের লাইফটাকে বুঝতে শিখবো। তো ওনারা বলতেছে যে তুমি আমাদের ফিক্সড বেতন হলো 4,500 টাকা, আমরা তোমাকে কিছু এলাকা দেব, সেই এলাকাটা নেওয়ার পরে তুমি যদি চাও যে হ্যাঁ আমি তার চেয়ে বেশি নিতে পারবো, তাহলে তোমার বেতনটা বাড়বে। আর যদি তুমি সেই এলাকার মধ্যেই থাকো যে এর চেয়ে আমি বেশি পারবো না, তাহলে তোমার 4,500 টাকার বেশি হবে না। আমাকে সব কথা খুলে বলা হয়। প্রথম মাসটা আমি 350 কার্ড নেওয়া হয়, 4টা এলাকায় 350 কার্ড ছিল, 350 ডিশ লাইন ছিল। তখন আমার তো নিজের এলাকা, প্রপার থেকে আমার বাড়ি যতটুকুন দূরে এতটুকুনের মধ্যে সবকিছু। তো এক একটা বাড়িতে দেখা যাচ্ছে 2টা-3টা করেও ডিশ লাইন থাকে। তো 350 কাঠ খুব একটা বেশি জায়গা না। আমার ভাই এটা পছন্দ করতো না, কিন্তু আমার বাবা পছন্দ করতো। তো সেখানে আমি যখন এই কার্ড নিয়ে প্রথম বাড়ি বাড়ি যাই, তাদেরকে আমি বলে আসি যে দেখেন আমি তো প্রত্যেকদিন আসতে পারবো না, হয়তো একটা এলাকায় আমি একদিন করে ঢুকবো, আপনারা একটু টাকাটা রাইখে দিয়েন, বেশি তো না 100 টাকা করে রাইখে দিয়েন, আমি এসে নিয়ে যাব। তো আমি এভাবেই যখন বিল কালেক্ট করতে থাকি, আমার দেখা যেত যে মাসে
3 দিন বের হলেই হয়ে যেত। আমি ইচ্ছা করলে আরো মানে জায়গা নিতে পারি। ডিশ লাইনে আপনি মেয়ে হয়ে হয়ে বিল কালেক্ট করতেন, কোনো সমস্যা হতো না? আমাদের ওখানে সবাই মানে সব মেয়েরা করে সব কাজ। আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো তো। হ্যাঁ, তো আমি আমার স্কুল শেষ করে আমি যখন হাঁটে আসতাম ওই এলাকা দিয়ে, তখন আমি ওই বিল কালেক্ট করতে করতে চলে আসতাম। এটা শামীমের বাড়ির মধ্যেও পড়ছে আমার এলাকাটা। জি। তখন শামীমের বাসা তো ওই ডিশ লাইনের অফিস থেকে 200-300 গজ দূরে হবে। একদিন হঠাৎ করে শামীম আমাদের বাড়িতে আসে। উনি কি মানে সম্পর্কে কি হতো আপনাদের? সম্পর্কে আমার ভাইয়ের বন্ধু। আপনার ভাইয়ের বন্ধু হতো? হ্যাঁ, ওকে। ওইভাবে চিনা, কিন্তু আমি কখনো কথা বলতাম না। হঠাৎ যদি কথা বলতাম মানে ভাইয়া হিসাবে কথা বলতাম। সে আমার 10 বছরের সিনিয়র ছিল। উনি আমাকে একদিন এসে খোঁজ করে আমার মার কাছে। মাকে এসে বলতেছে যে রিয়া কোথায়? তো আমার মা বলতেছে ভিতরে আছে। এখন আমাকে ডাক দিল, আমি আসলাম। তো বলতেছে যে তোমার নাম্বারটা দেওয়া যাবে? তো বললাম কেন? আমার মার সামনে বলতেছে। তো বললাম কেন? তো বলতেছে যে আসলে আমার তো 2 মাসের বিল দেওয়া হয় নাই, তো আমি তো এই মাসেও দিতে পারবো না, তো যখন দিব তখন তোমাকে আমি ফোন দেবো। তো বললাম ঠিক আছে। যেহেতু ভাইয়ের বন্ধু, সেখানে তো আমি কখনো এ ধরনের কোনো কিছুই ভাবি নাই তাকে নিয়ে। আমাকে যেদিন নাম্বারটা নিয়ে গেছে তার পরের দিন রাত্রে ফোন দেয়। এটা হলো 2007 সালের ঘটনা। আমি তখন ক্লাস 8-এর শেষের দিকে। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে সে কথা বললো না। আর আমি ওনার নাম্বারটা চিনতামও না। কথা বলে না। তো 2-3 বার আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর তখন রাত 12টা বাজে। আর 2007 সালের ওদিকে 12টার পরে যে 25 পয়সা মিনিট ছিল, তো সেই সময় ও আমারে ফোন দিত। তো ফোন দিত, আমি কথা বলি যে কে কে এরকম বলতাম। আর তখন ওইভাবে আসলে ব্ল্যাক লিস্ট এটা সেটা বুঝতামও না। তো ওইভাবে তো ফোনটা ব্ল্যাক লিস্টও করতে পারতেছি না। এখন আমি তো বারবার বলতেছি কে আপনি, কথা বলেন না কেন? তো হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে ফোন দিছে। তো এখন বলতেছে রিয়া আমি শামীম। আমি বলতেছি কোন শামীম? তো বলতেছে যে তুমি আমাকে চেনো না? আমি বললাম না। তো আমি তখন বুঝতে পারছি যে শামীম বলতে তো উনি হবে। তো আমি বলতেছি না, আমি তো ঠিক চিনলাম না, আপনি কে? তো বলতেছে যে আমি তোমার ভাইয়ের বন্ধু। তো বললাম হ্যাঁ বলেন, তো এত রাত্রে ফোন দিচ্ছেন কেন? তো বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল। তা আমি বললাম ঠিক আছে বলেন, সমস্যা নেই। তো বলতেছে যে তোমারে কেউ একজন পছন্দ করে। তো আমি জানতাম, আমার এক ক্লাসমেট ছিল, ওর নাম ছিল হামিদুল। তো ও আমাকে এর আগে ঠিক 4-5 দিন আগে ও আমাকে মানে প্রপোজ করে, যেটা আমি অ্যাকসেপ্ট করি না। না করাতে তো আমি ভাবলাম যে ওরই বাড়ির পাশের, আবার ভাবলাম যে হয়তো ওকে ওই কথাটা বলছে যার কারণে আবার আমাকে এটা জানাচ্ছে। তো আমি বলতেছি আমি জানি যে কে। তো বলতেছে কে? তো বললাম হামিদুল। আমি ওকে পছন্দ করি না, ওকে নিষেধ করে দিয়েন, ও যেন আমাকে এই ধরনের মানে প্রস্তাবনা না দেয়। তখন বলতেছে আমি তো এটা জানতাম না যে হামিদুল তোমাকে পছন্দ করে। তা আমি বলতেছি তাহলে আপনি কার কথা বলতেছেন? তো বলতেছে যে আমি আমার নিজের কথাই বলছি। সে ডিরেক্টলি এভাবে বলতেছে যে আমি আমার নিজের কথাই বলতেছি। সে যখন এইভাবে বলতেছে যে আমি আমার নিজের কথা বললাম, তখন আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেছি যে সে কি বলে, এটা কি আদৌ সম্ভব যে আমার ভাইয়ের বন্ধু, তারপরে আমার চেয়ে 10 বছরের সিনিয়র। তো আমি সেখানে না বলে দিই, যেটা ভাই কখনোই সম্ভব না। কারণ আপনি বলা চলে যে এটা বড় ফ্যামিলির ছেলে, সেখানে আমি কিন্তু এটাতে রাজি না, আপনি অন্য কোথাও দেখতে পারেন। আমি ডিরেক্টলি এভাবে বলে দিলাম। কারণ তখন পর্যন্ত আমার মধ্যে ইচ্ছা ছিল যে আমি শুধুমাত্র বড়ই হব, নিজের লাইফে এমন কিছু করব যেটা হয়তো সবার কাছে আমি উঁচু গলায় বলতে পারবো যে আমি লাইফে এত কষ্টের পরেও এখানে এসে দাঁড়াইছি। তো সেখানে ওর সাথে আমি ওখানেই শেষ করে দেই কথা। শেষ করে দেওয়ার পর আমি ওকে বলি যে আপনি আমাকে কখনো ফোন দিবেন না, আর যদি ফোন দেন তাহলে কিন্তু আমার ভাইকে বলে দেব। তখনও বলে যে না, বলার দরকার নেই, আমি কখনো ফোন দিব না। পরে আমিও চুপচাপ থেকে যাই, যেহেতু এটা তার আর আমার মধ্যে কথা হয়ে গেছে, আর সে তো আমাকে ফোন দিবে না বলছে। তো পরে যখন ও তার 5 দিন পরে আমারে ফোন দেয়, আমি তখন একটা এলাকাতে ছিলাম, মানে বিলটা ওঠাচ্ছিলাম, সে সময় আমারে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে। তার যে কতগুলো নাম্বার ছিল আমি নিজেও বলতে পারি না, তার অনেক নাম্বার ছিল। সে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিত। বিভিন্ন ছেলেদের সাথেও কথা বলাতো, মানে হঠাৎ করে একটা অন্য কণ্ঠ। আমি যখন মানে বলতেছি কে আপনি, এটা সেটা জিজ্ঞেস করতেছি, তখন দেখা যাচ্ছে যে আবার ও ফোনটা মানে নিছে, নেওয়ার পরে বলতেছে আমি অমুক। তা আমি যখন বললাম যে আচ্ছা আপনি এরকম কেন করতেছেন আমার সাথে, পরে ও এটা নিয়ে বলতেছে রিয়া আমি সিরিয়াস তোমাকে পছন্দ করি। তো আমি বললাম ঠিক আছে,
পছন্দ যখন করেন, এটা তো আসলে পছন্দের বিষয় হলো এমন একটা জিনিস থাকে, সেটা হলো যে কিছু জিনিস আছে যে সুন্দর, কিন্তু সেটা আমার জন্য না। ওকে। তো সেখানে আপনি একটা বড় লোক ফ্যামিলির ছেলে, আপনার সাথে সম্পর্ক হওয়া এটা আমার জন্য অনেক ওই ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো, এটা কখনোই সম্ভব না। পরেও আমাকে বলে যে না, আমি সত্যি সিরিয়াস বলতেছি, আমি তোমাকে খুব পছন্দ করি। পরে আমি পুরোপুরি সিম কার্ডটাই চেঞ্জ করে দিই, যে তার সাথে সম্পর্ক করা আমার মোটেও পসিবল ছিল না, এটা তো অসম্ভব একটা জিনিস। তখন সে আমাকে নেক্সট বার সে আমার সাথে মানে বাজারে দেখা হয় যখন, তখন আমারে বলতেছে রিয়া বিলটা নিয়ে আসিও। তো তখন আমি বলি যে এখানেই দিয়ে দেন, আমি তো এখানেই আছি, কার্ডটা আমার সঙ্গেই আছে, আপনি এখানেই দিয়ে দেন। তো বলতেছে না আমার কাছে তো এখন টাকা নেই, বাসায় যাও, বাসায় যেয়ে নিয়ে আসো। তো আমি তো জানি বাসা তো এমন একটা জিনিস যেখানে সবাই থাকে, বাবা মা ভাই বোন সবাই তো আছে। ওকে। তখন ওনার 3 মাস পেন্ডিং ছিল, যে বিলটা উনি দিচ্ছিল না, ইচ্ছাকৃত ভাবেই সে দিচ্ছিল না। পরে আমি যখন ওর বিলটা আনতে যাই, তো আমি এরকম দরজার সামনে, ওদের রুমটা হলো বেলকুনির সাথে যে দরজাটা আছে, এটা হলো ওর ঘরের রুম, মানে ঘরের যে দরজাটা এটা, আর ভিতর দিয়ে একটা দরজা আছে যেটাতে ওর মা বাবারা ওই পাশ দিয়ে বের হয় সবসময়, আর ও এই পাশ দিয়ে বের হয়। তো আমি তো এখানে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি যখন নক করি ও বের হয়ে আসে। বের হয়ে আসার পরে তখন আমি কার্ডটা বের করে বললাম যে ভাই বিলটা দেন। তখন আমি জানতাম না ওর বাসায় লোক ছিল না। বিরতি নেব প্রিয় শ্রোতা। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রিয়া আজকে তার জীবনের গল্প এখানে বলছে। রিয়াকে দেখার জন্য বা কোনো কমিউনিকেট করার জন্য, কিছু বলার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। আসলে এখানে আরেকটা বিষয় যে ওর 6 বোন, 6 বোনই প্রাইমারি স্কুলের টিচার। তো দেখা যায় যে 9টার পরে ওদের বাসা থেকে ওর মা ওর বাবা ছাড়া কেউ থাকে না, এটা আমি জানতাম আগে থেকে। তো ওর এক ভাই, মানে ওকে দিয়ে 2 ভাই, ওর ছোট যে সে হলো ঢাকাতে কোনো একটা এই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ও ওখানে বাড়িতে তো থাকে না, এখন শামিমই শুধুমাত্র একমাত্র বাড়িতে থাকে। তো আমি তো জানি অবশ্যই ওর বাবা ওর মা তো বাড়িতে আছে, কারণ ওর বোনরা তো সবাই টিচার, সবাই যে যার মতো 9টার পরে বের হয়ে চলে যায়। তো এখানে আমি তো গেছি তখন 11:30 বাজে, সেদিন আমি স্কুলে যাইনি, না যাওয়া তো ওখানে গেছি। যাওয়ার পরে এখন আমি ওর যখন ঘরে নক করি, দরজায় নক করার পর ও বের হয়ে আসে, মানে দরজার ওই ভিতর পারে আর আমি বাহির পারে দাঁড়িয়ে। তো আমি কার্ডটা তো হাতে আমার আছেই বের করানো, আমি তখন কার্ডটা ওনাকে দেখে বলি যে আপনি তো 3 মাস পেন্ডিং আছে, তো আপনি বিলটা যদি দিতেন ভালো হতো, না হলে ডিসলাইন মানে ডিসকানেক্ট করা হবে। তো এখন ও বলতেছে ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসতেছি। ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে আমাকে বলছে দাও কার্ডটা দাও, মানে ওখানে সিগনেচার করা হয়। তো কার্ডটা নিয়ে ও ভিতরে চলে গেল। তো সিগনেচার তো ওখানে দাঁড়াই করতে পারতো, তারপরও ভিতরে চলে গেল। আমি কিছু বললাম না, আমি চুপচাপ ওখানে দাঁড়াইছি, যেহেতু আমাকে এর আগে প্রপোজ করছে, সেখানে ওর সাথে আমার ওইভাবে কথা বলার কোনো রুচিও জাগতেছে না, কিন্তু আমি একটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমি বাধ্য। তো সেখানে আমিও চুপচাপ দাঁড়াই আছি। ও ভিতর থেকে আসলো, ভিতর থেকে কার্ডটা রেখে আসছে। তাই আমি বলতেছি ভাইয়া কার্ডটা তো রেখে আসলেন, কার্ডটা নিয়ে আসেন। তো বলতেছে যে আসে নিয়ে যাও, এসে নিয়ে যাও। তাই বললাম এটা কি ধরনের কথা, আমার কার্ডটার প্রয়োজন নেই, আমি চলে গেলাম। তো এই বলার পরে ওই আমার থাপার দিয়ে মানে হাতটা চেপে ধরে। তো ওর বাসাটা এমন কোয়ালিটির একটা জায়গায়, যদিও প্রপারের মধ্যে, মানে পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওর আশেপাশে মানে কোনো বাড়ি নেই। তো এখানে ওদের বিল্ডিং করা বাড়ি, ছাদ ঢালাই, আর ঠিক এরকম একটা কোয়ালিটির যে রুমটা খুব একটা বড় না খুব ছোট না, সেখানে দেখা যাচ্ছে যে থাইটে লাগানো। তো সেখানে যদি ভিতরে থাই গ্লাস গুলো লাগানো, তো এখানে যদি ভিতরে একজনকে নিয়ে যাওয়া হয় বাহিরে কিছু শুনতে পাবে না। ও আমাকে যখন হাতটা মানে থাপা দিয়ে মানে এভাবে ধরে ফেলে, তখন আমি মানে ওর দিকে একবার তাকাই। ও কি করলো, আমার বাম হাত দিয়ে মানে আমার মুখটা চাপ দিয়ে ধরে,
ধরার পরে এক ধাক্কা দিয়ে মানে ওর ভিতরে, দরজার ভিতরে ঢুকাই দেয়। যেহেতু আমি দরজার সামনে দাঁড়াইছিলাম, তখন আমি ভিতরে যাওয়ার পর আমি বলতেছি যে আপনি কেন এগুলো করতেছেন, এটা কেন করতেছেন? আমি তো আপনাকে পছন্দ করি না, আর আপনি আমাকে মানে প্রপোজ করছেন, প্রপোজ করার মানে কি এটা যে আপনাকে সে বাধ্য মানে আপনার সাথে সম্পর্ক করতে? তো বলতেছে যে কিভাবে মানে ভালো লাগাতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে, আমি জীবনে যা চাইছি তাই পাইছি। তাই আমি বললাম, দেখেন আপনি অনেক ধনী একটা ফ্যামিলির মানুষ, আপনি জীবনে যা চাইছেন না কেন সেটাই পাইছেন, আমি মানি সেটা। তো এইভাবে মানে আমি যখন ওর সাথে মানে বলতে থাকি কথাগুলো, কারণ আমি জানি যে বাহির থেকে কিছু শোনা যাবে না, এটা আমিও নিশ্চিন্ত ছিলাম। এক পর্যায়ে সে আমার সাথে অনেক মানে ধস্তাধস্তি করতে থাকার পরে এক পর্যায়ে সে আমার সাথে মানে খারাপ কিছু করেও ফেলে। তখন আমি একদম দিশেহারার মতো হয়ে যাই যে আসলে এটা কি হয়ে যাচ্ছে আমার সাথে, এটাকে আমার সাথে আসলে হওয়াটা উচিত ছিল। আমি তাকে তো বারবার মানে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরও তার একটাই কথা যে আমি তোকে যেভাবে হোক আমি চাই, এটাই তার সাথে। বয়সে 10 বছর বড় ছিল। হ্যাঁ, আমার চেয়ে 10 বছরের বড় ছিল। আর আমি তখন বললাম তো প্রথমে অনেক আগেই বলে আসছি, আমি অনেক ভীতু কোয়ালিটির একটা মানুষ ছিলাম, আমি খুব একটা মানুষের সাথে কথা বলতে পারতাম না। আমি যে ডিশ লাইনের কাজটা করতাম, এখানেও দেখা যেত আমি অনেকের সাথে কথা বলতাম না, যাইতাম আমি কার্ডটা বের করে দিতাম, তারা টাকাটা দিত, আমি নিয়ে চলে আসতাম, এরকমই। কারণ তারা টাকাটা দিতে বাধ্য। সে যখন জোরপূর্বক ভাবে আমাকে রেপ করা হয় এক কথায়, তো কমপ্লিটলি রেপ। হ্যাঁ, তো সেখানে আমি একদম দিশেহারার মতো চুপচাপ, এক পর্যায়ে যে আমি নিস্তেজ, এতক্ষণ যে আমি ধস্তাধস্তিটা করতেছিলাম তখন সেই মুহূর্তের জন্য আমি নিস্তেজ হয়ে গেছি। মানে আমি এক কথা বলা চলে আমার শরীরে কোনো শক্তি নেই, যে আমি যে কি কথা বলবো এখন, আমার ভাষা জ্ঞান মানে সবকিছু শেষ সেখানেই। তো ওখান থেকে আমি কোনো রকম বের হয়ে চলে আসি। বের হয়ে চলে আসার পরে আমি আমার ব্যাগটা আনতে ভুলে যাই, কারণ আমি যে কিভাবে চলে আসছি সেটা আপনি নিজেও জানেন না। আমার মনে হয় যে আমি নিজেও আসলে বলতে পারবো না যে আমি কিভাবে ওখান থেকে আসছিলাম, তবে আমার এটাই মনে হয় যে আমি কোনো না কোনো ভাবে বের হয়ে চলে আসছিলাম। তো সেই মুহূর্তে ও আমাকে আটকে রাখার চেষ্টাও করে নাই, আর আমি বের হয়ে চলে আসছি। ও শুধু দরজাটা খুলে দিয়েছে, আমি বের হয়ে আসছি, এটুকুনি। কিন্তু ওখানে যে আমার ব্যাগটা রয়ে গেছে, আমার কার্ডগুলো রয়ে গেছে, মানে এরকম কোনো জ্ঞান আমার মধ্যে ছিল না, কারণ এরকম শট আমি কখনো খাইনি যেটা ওই মুহূর্তের জন্য পাইছি। তখন আমি বাড়িতে চলে আসি ডিরেক্টলি। বাড়িতে আসার পরে আমার মা জিজ্ঞেস করে তোর ব্যাগ কোথায়। তো এখানে আরো একটা কথা, আমি আরেকজনের সাথে মিশতাম, সে আমার সম্পর্কে ভাগ্নি হয়, সাথী নাম। সে অবশ্য 2013 সালে সুসাইড করছে, মারা গেছে সে। সাথীদের বাড়িতে আমি উঠা বসা করতাম মাঝে মধ্যেই। তো আমি মারা এভাবে বলতেছি, মা আমি মনে হয় সাথীদের বাড়িতে রেখে আসছি, কিন্তু আমি কিন্তু শিওর না, আমি এমনি তাকে বোঝানোর জন্য যে আমি সাথীদের ওখানে মনে হয় ব্যাগটা রেখে চলে আসছি। তাই আমার মা কিছু বললো না, কারণ সাথীদের বাড়ি আমার বাড়ি থেকে 5-6 বাড়ি দূরে। তো সেখানে মা আমাকে আর কোনো কথা বললো না, আমি আমার রুমে চলে যাই, আমি একা এক ঘরে থাকতাম। আচ্ছা। তো আমি আমার রুমে ঢোকার পরে চুপচাপ একা একা কান্না করি, কারণ আমি এই কথাগুলো আমি কারোকে বলতেও পারতেছি না, কারণ এটা সম্ভব না। এখনকার লাইফে হয়তো সম্ভব, কারণ এখন আমরা অনেকটাই বুঝতে শিখছি, অনেকটা প্রতিবাদী হওয়া শিখছি, কিন্তু আজ থেকে 2007 সাল মানে অনেকটা দূরে ছিল। আর তখন গ্রামের মানুষ মানে এগুলো নিয়ে অনেক ভয় পেত, যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আমি কারোকে প্রকাশ করি, লাইফে আমারই অনেক ক্ষতি হবে, দেখা যাবে আমাকে অনেকেই বলবে যে রেপিস্ট একটা মেয়ে, এ ধরনের ইঙ্গিত করবে। যার কারণে আমি চুপচাপ মানে কোনো কথা না বলে কারোকেই বলিনি, আমি সব নিজের মধ্যে রাখি। এভাবে যখন আমি নিজের মধ্যে রাখি, শামীম আমাকে বারবার ফোন দেয়, আমি ফোনটা রিসিভ করি না। রিসিভ না করাতে ও আমাকে প্রায় আমাদের এলাকায় এসে দাঁড়ায় থাকতো। আপনি এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরে আপনি কোথাও বিষয়টা শেয়ার করেননি কারোর সঙ্গে? কাউকে কিছু বলেননি? কারণ আমি তো আসলে ভাবতেছিলাম যে আমি এই কথাটা কিভাবে বলবো, যাকেই বলবো না কেন এটা তো বার্গেনিং হয়ে যাবে, আর পুরো এলাকা ছাড়াই যাবে। তখন আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? আমার তো সুসাইড ছাড়া তো উপায় ছিল না তখন, কারণ এটা মানে একটা গ্রাম্য মেয়ের কাছে যে কতটা লজ্জাজনক। কিন্তু আমি তো একটা গ্রামে বড় হয়েছি, সেখানে আমার কাছে অনেকটাই কষ্টের জনক ছিল, কারণ সেখানে দেখা যাচ্ছে যে আপনি কিছু নাও করলে আপনার কোনো একটা ব্যাড সাইড নিয়ে তারা সবসময় গবেষণা করে,
আর এটা তো অনেক একটা বড় বিষয় ছিল। তখন আমি আমার ফ্যামিলির তো কারোকে জানাই নেই, বাট এখানে আমি যে সাথীর সাথেও মিশতাম, মানে এই রূপা চলে যাওয়ার পরে আমি সাথীরও কখনো বলি নাই যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। পরে এটা যখন ঠিক 1.5 মাস পর আমি কেন জানি বুঝতে পারি যে আমার মধ্যে কোনো একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা এরকম, হয়তো আমার কোনো কিছু ভালো লাগে না, খাইতে মন চায় না, উঠতে মন চায় না, বসতে মন চায় না, মানে আমি একটা অন্যরকম জিনিস ফিল করতেছি যে শরীরের ভিতরে। হ্যাঁ, যেটা এক কথায় যে আমি ঘুমাইলে উঠতে পারি না, মানে খালি ঘুমাতেই মন চায়। তারপরে আমার মা জিজ্ঞেস করতো যে তুই এরকম তো ছিলি না, খাওয়া দাওয়া বন্ধ, মানে কেমন একটা অন্যরকম। তাই আমি বলতাম যে আমি তো অনেক হাঁটাহাঁটি করি, যার কারণে আমার না ঘুমালে আর উঠতে মন চায় না, আমি বুঝতে দেয় না। পরে এইভাবে যখন আমার মা তো ওইভাবে আসলে কখনো ফোর্স করে না, কারণ তারা জানতো যে এরকম কোনো কিছু কখনো হবে না। তখন আমার বড় বোন আমারে অনেকবার জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর, তুই একা একা থাকিস, কথা বলিস না কারোর সাথে, তো সমস্যাটা কি? বলে না কিছু সমস্যা নাই, এদিকে পড়াশোনা তো সামনে তো এসেছি পরীক্ষা, আবার এদিকে তো আমি যে কাজটা ধরছি আমার মনে হয় না যে আমি কাজটা করতে পারবো। কারণ আমি তখন একটা জিনিস ভাবতেছিলাম যে আমি আজ বড় হতে গিয়ে অনেক ছোট হয়ে গেছি, এটাই ভাবতেছিলাম। এরপরও আপনাকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করতো, চাইতো? হ্যাঁ, সে বারবার আমাকে ফোন দিত, ফোন দিয়ে বলতো যে তুই কেন ফোনটা রিসিভ করিস না, এতবার ফোন দেওয়ার পর কেন রিসিভ করিস না, তুই তো গাড়ি করেই বলতো। আমি বলতাম দেখেন আপনি আমাকে কেন এরকম করতেছেন, এটা করার মানেটা কি, যা হবার তা তো হয়ে গেছে। আপনি তো একটা মেয়েকে ভোগ করার দরকার ছিল, করছেন। আমি এভাবেই বলি তাকে, তাহলে আর কি দরকার? তো সে আমাকে বলে না, কিন্তু আপনাকে আমার এই প্রশ্নটা আবারও করতে হবে। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরে আপনি বাসায় শেয়ার করলেন না কেন, কাউকে জানালেন না কেন? শেয়ার করিনি আসলে, এটা আমি অনেকটা ভীত ছিলাম, যেহেতু আমার ভাই পূর্বে থেকে আমার সাথে ভালো সম্পর্ক না। এখানে যদি আমি শেয়ার করে দেখা যাচ্ছে যে অনেকটা আমার দিকেই গড়াবে। আচ্ছা, এটাও একটা বিষয় ছিল। আর একটা কথা যে সমাজ, যেটা মানুষ হয়তো আমাকে খারাপ ইন্ডিকেট করবে যে মেয়েটা এরকম হয়েছে, হয়তো আমার প্রফেশনাল লাইফে আমি যেটা হতে চাচ্ছি সেখানে আমি আমার লাইফ নিয়ে সবসময় বেশি ভাবতাম। আমাদের সোসাইটিটাই ফরচুনেটলি আর আনফরচুনেটলি এরকমই। আমরা কোনো ঘটনা ঘটে গেলে সেটা নিয়ে যতটা কেওয়াস তৈরি করি, কেউ কখনো ভেতরে যাওয়ার চেষ্টা করি না। এবং সেটার রিফ্লেকশন ইদানিং ফেসবুকে এত বেশি দেখা যায় যে সামটাইমস উই ফিল অ্যাশেমড, লজ্জিত হই। আমাদের আসলে প্রত্যেকটা জিনিসই একটা জিনিস কি, আমরা যে কথাটা বলি, আমরা যে কাজটা করি বা যাই করি না কেন, সেটা কিন্তু শুধুমাত্র আমি না, আমার ফ্যামিলি, আমার বেড়ে ওঠা, আমার সবকিছুকে ফোকাস করে। আর কোন একটা মানুষের কোন পার্টিকুলার বিষয় ধরে সে বিষয়টা নিয়ে নাড়াচাড়া করা, কাউকে খুব সোজাভাবে মন্তব্য করে দেয়া, বিশেষ করে এই যে রেপের মতো ঘটনাটা, যেটা হলে আমাদের সমাজে সবসময় মেয়েদের দিকে আঙ্গুল তোলা হয়, ভিকটিমের দিকে আঙ্গুল তোলা হয়। এবং দেখবেন যে পত্রপত্রিকায় যখন সংবাদ আসে, আমরা আমাদের সামাজিকতার কথা ভেবে ওই মেয়েটাকে আমরা সামনে আনি না, ফোকাস করি না, তার ছবি প্রকাশ করি না। কেন করি না এই কারণে সামাজিকতায় সমস্যা হবে। তার মানে আমাদের সামাজিকতা কতটা দুর্বল। একজন মানুষ, আমি সম্ভবত ইন্ডিয়াতে এরকম একটা কেস আমি দেখেছিলাম যে সে রেপড হয়েছিল এবং সে ভিকটিম বলতেছিল যে আমি কোথাও ফেস লুকাবো না, আমি টেলিভিশনে গিয়ে সাক্ষাৎকার দেবো, আমি বলবো আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে। আমি কেন ফেস লুকাবো, আমি তো কোনো অপরাধ করিনি। আমি বলছি না যে ইন্ডিয়ার সমাজ আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স, বাট তার চিন্তা ভাবনাটা অনেক বেশি অ্যাডভান্স ছিল। কিন্তু বড় কথা হচ্ছে সে এতটা সাহসী পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে, কিন্তু এই সাহসী পদক্ষেপ কি সমাজ ভালোভাবে দেখেছে? এবং দেখে না বলেই আমরা যে মেয়েটি রেপ হয় তাকে আমরা ফোকাস করি না এবং করতে পারি না। সো যেটা বলছিলেন আপনি, তারপরে যখন আপনি যে জায়গাটায় ছিলেন যে আপনি ফ্যামিলির কাউকে বিষয়টা শেয়ার করেননি এবং আপনি শরীরের মধ্যে একটা চেঞ্জ পাচ্ছিলেন, ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছিলাম। আবার আরেকটা কথা যে আমি আমার প্রফেশনাল লাইফটাকে নিয়ে বেশি ভাবতেছিলাম। এটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। আর আমি এটা জানতাম যে কোনো মেয়ে যদি বিবাহিত কিংবা এরকম কোনো তার ঘটনা থেকে থাকে তাহলে সে কখনো পুলিশ ডিপার্টমেন্টে ঢুকতে পারবে না। বিশেষ করে আমি তো কখনো আসলে শামীমকে পছন্দ করতাম না, সে আমার সাথে যেটাই করুক না কেন। আমি ভাবছিলাম যে সাবজেক্টটা ওখানেই ক্লোজ, আমি নিজে থেকে ওখানে শেষ করে দিছি। কারণ আমার সুসাইড করার কোনো ইচ্ছা ছিল না। আমি কারোর কাছে রেপ হয়েছি তার মানে এই নয় যে আমি হারে গেছি, এটা আমার মধ্যে ছিল না যে আমি সুসাইড করব। আমি কখনো হারতে শিখি নাই, যেখানেই গেছি না কেন আমি যদি
কষ্ট করে হলো সেটাকে আমি অর্জন করছি। তো সেখানে দেখা যাচ্ছে আমি আমার চেঞ্জের বিষয়টা, যে আমি নিজের মধ্যে মানে কোনো কিছু ফিল করতেছি যে আমি খাওয়া দাওয়া এটা সেটা আমার খুব প্রবলেম হচ্ছে, তখন আমি নিজেই মানে এটা নিয়ে ভাবতে থাকি। তখন কেন জানি মনে হয় যে আচ্ছা শামীম তোমার সাথে এটা করছে, আর আমি আসলে প্রেগনেন্ট বিষয়টা বুঝতাম না তখনও, যে কিভাবে এটা মানে প্রেগনেন্ট হয়। জি। তখন আমি আমার পাশের বাড়ির এক ভাবিরে জিজ্ঞেস করি, আচ্ছা মানে কথায় কথায়, তার সাথে আমি অনেক ফ্রি ছিলাম, জিজ্ঞেস করি যে ভাবি আমি তো অনেক কিছুতেই আসলে জানার চেষ্টা করি, তো আসলে একটা মেয়ে প্রেগনেন্ট হয় কিভাবে? তো বলতেছে বিয়ে কর তারপর বুঝবি। আমার সে হাসতে হাসতে কথা বললো। তো বললাম যে আপনি তো ভাবি, তো আপনি না বললে আমরা শিখবো কোত্থেকে? আমি আবার তাকে হাসতে হাসতে কথাটা বলি। তো বলতেছে যে এরকম মানে মেয়েদের তো প্রত্যেক মাসে যে ইয়াটা হয়, এটা যদি দেখা যাচ্ছে যে কারোর সাথে মানে তার হাজবেন্ডের সাথে মেলামেশা করার পরে যদি না হয় তাহলে সে প্রেগনেন্ট। তখন আমি যখন ওখান থেকে এই কথাটা শুনছি, আপনি বিশ্বাস করবেন না, আমি মনে হয় এক মুহূর্তের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছি, যে আমিও তো ঠিক 1.5 মাস হলো এরকম অবস্থাতে আসছি, আমারও তো এটা হয়নি, তার মানে কি আমি প্রেগনেন্ট? এটা আমি এখন কিভাবে এটাকে লুকাবো? কারণ এতক্ষণ পর্যন্ত যা ঘটে গেছিল সেটা লুকানো সম্ভব ছিল, বাট এটা এখন আমি কিভাবে লুকাবো? এটা কি আদৌ সম্ভব? আর তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমার চেহারার মধ্যে একটা অন্যরকম ছাপ নামে আসে। তখন আমার ওই ভাবি বলতেছে তোর কি হয়েছে? আমি বললাম না আসলে শরীরটা কয়েকদিন ধরে ভালো লাগতেছে না, অটোমেটিক কেন জানি মনে হচ্ছে প্রেশারটা নামে গেছে। তো আমি তো ওখানে বসে পড়ি, প্রায় আমি আধা ঘন্টার মতো বসে মানে নিজে ভাবতে থাকি। আর আমার শরীরটা এত ঘামতেছিল, মানে এক কথায় যে আমি মৃত মানুষের মতো বসে আছি। তো তখন ভাবি যে এটাকে আমি কিভাবে সমাধান করব, আমি কিভাবে আমার ফ্যামিলিকে বলবো এখন, যেটা 1.5 মাস আগে ঘটে যাওয়া ঘটনা। আর এর মধ্যে কন্টিনিউ ও আমার সাথে এরকম যোগাযোগ রাখার চেষ্টা করে, কিন্তু আমি রাখি না। তখন ইচ্ছাকৃতভাবে আমি ওকে ফোন দেই ব্যাপারটা আসলে জানানোর জন্য যে এটার কি কোনো সমাধান আছে কিনা, যদি হয় নিজে থেকে সমাধান করার মতো। কারণ আমি চাই না যে আমি আমার লাইফে কখনো থেমে থাকি কারোর জন্য। তখন ওকে আমি যখন ফোন দিয়ে বলি যে শামীম আমি তো এরকম, আর এটা বিষয় তো আমি জানতামও না, তুমি তো আমার চেয়ে 10 বছরের সিনিয়র, তুমি যে আমার সাথে এটা করছো, যেটাই করো না কেন তুমি আমাকে বলতে পারতা যে এরকম হওয়ার সম্ভাবনা আছে, তুমি সেটাও আমাকে বলো নাই। তো এখন বলতেছে যে এখন তুই কি করবি সেটা তুই জানিস, সেটা আমি জানি না। তখন থেকে টোটালি ওর সিম কার্ড অফ, মানে যখন আমি ব্যাপারটা ওকে জানাই তখন থেকে ওর সিম কার্ডটা টোটালি অফ করে দেয়। আমরা আরেকটা বিরতি নিচ্ছি রিয়া, তারপর সিমটা বন্ধ। হ্যাঁ, সিমটা তখন বন্ধ ছিল। আমি অনেক চেষ্টা করি, আমি সারা রাত চেষ্টা করি, কারণ সেই ছিল একমাত্র আমার লাইফের ঘটনা জানে, যেটা তার সাথে ঘটে যাওয়া। কোনো ক্রমে যদি আমাকে এটা থেকে মানে রেহাই দিত তাহলে হয়তো আমি আমার সামনের লাইফটা হয়তো ভালোভাবে কাটাতে পারতাম। কারণ আমি গ্রাম্য মেয়ে হিসেবে আমি এটা কখনোই মানে ফ্ল্যাশ করতে পারতেছিলাম না, এটা আমার কখনো সাহসে কুলায় উঠতেছিল না। ওকে। যখন ওকে আমি বারবার ফোন দিতে থাকি, ওর ফোনটা সুইচ অফ তো সুইচ অফে, কোনো প্রকার ওকে আমি যোগাযোগ করতে পারতেছি না। তখন আমি ভাবলাম যে কোনো ভাবে এটা আমাকে পদক্ষেপ নিতে হবে। তখন পরের দিন সকালবেলা মানে আমি পুরোটাই আনবো না, এক কথায় যে মানে পাগল বলা চলে, আমার মা খাইতে বললো আমাকে, আমি না খেয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। হসপিটালের সামনে বসে আছি, কিছু ডিসপেন্সারি আছে সামনে বসে আছি, ওখানে বসে বসে ভাবতেছি যে আসলে কি করা যায়। ভাবলাম যে আচ্ছা এটা আমি টেস্ট করাই নাই আগে, যে আসলে কি আমি প্রেগনেন্ট কিনা, অযথা এটা নিয়ে আমি কেন ভাবতেছি, নিজে পরীক্ষা করে দেখি। তো এখানে যে প্রেগন্যান্সি টেস্ট করানোর জন্য আপনার টেস্ট টিউব যে কাঠিগুলো পাওয়া যায়, ভাবতেছি যে আমি দোকানে কিনতে গেলে তারা ইভেন কি ভাববে, আমি একটা অবিবাহিত মেয়ে, তো সেখানে আমি কেনই বা ওটা চাইতে যাব। আর যেহেতু আমার এলাকার লোক সবাই, তো সেখানে আমি গিয়ে বলতেছি দোকানদারকে, এমন ভাবে বলতেছি যে ওটা আসলে আমার না। তখন আমি বলতেছি আঙ্কেল একটা ওই টেস্ট টিউব ওই কাঠিগুলো দেন তো। তো বলতেছে কার জন্য? তো বললাম আমার এক চাচির জন্য। বলতেছি একটু তাড়াতাড়ি দেন। মানে এমন আমি উৎসাহী দেখাচ্ছিলাম যে আমি আসলে এটার প্রতি কোনো চিন্তা করতেছি না,
জাস্ট আমাকে কেউ কিনতে দিছে এরকম ভাব। তো আমি ওটা নিয়ে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পরে আমি বাথরুমে গিয়ে আমি টেস্ট করাই। টেস্ট করানোর পরে দেখি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। আমি মানে নিশ্চিন্ত সেখানে, পরে মানে আমি আর উঠে দাঁড়াতে পারতেছি না। যতটা মানে এটা নিয়ে নিশ্চিন্ত হচ্ছি, এতটা মানে আমি নিজে থেকে মানে নর্মাল হয়ে পড়তেছি। যেহেতু আমি এটা নিশ্চিত হতে পারছি, এখন এটাকে কিভাবে সমাধান করতে হবে সেটা ঠিক আমাকেই করতে হবে। আমি যে দোকান থেকে ওটা নিছি, তো ওই দোকানে গিয়ে আমি বললাম যে আঙ্কেল, মানে যার জন্য এটার কাঠিটা নেওয়া হয়েছিল আমার সে চাচি হয়, তো ওনার তো 1 বছরে একটা বাচ্চা আছে। তো আসলে এটা সত্যি যে আমার চাচিমার 1 বছরে একটা বাচ্চা ছিল। তাই আমি বলতেছি ওনার তো 1 বছরে একটা বাচ্চা আছে, তো উনি আবার তো প্রেগনেন্ট, তো উনি এটাকে অ্যাবর্শন করাতে চাচ্ছে। তো বলতেছে কয় মাস? তো বললাম যে সঠিক তো আমি জানি না। তো বলতেছে যে তুমি শুনে আসিও, তাহলে সে অনুযায়ী মানে বলা যাবে। তো আমি সেই মুহূর্তের জন্য ভাবলাম যে আসলে এটা আমার একদিন ওয়েট করাটা উচিত, যেহেতু এখানে পুরোটা আমি নিজেকে এড়ানোর চেষ্টা করতেছি। পরের দিন সকালে আবার যাই, যাওয়ার পরে বলতেছি যে আমার কাছে বলা হয়েছে 1.5 মাস। তো বলতেছে যে 1.5 মাস হলে আসলে তো আসলে এইভাবে তো এগুলো খুব সেন্সিটিভ একটা জিনিস, অনেক রিস্কি হয়ে যায়। তো থাক না, 1 বছরে যেহেতু বাচ্চা আছে এটা থেকে যাক, সমস্যা কি? তাই আমি বলতেছি আসলে আমার চাচাও তো খুব একটা ভালো দেখে না, তো ওই ক্ষেত্রে আসলে চাচি চাচ্ছে না যে বাচ্চাটা রাখুক। তো এখানে আমি বলতেছি না, আসলে আমাকে তো খুব জোর করে বলছে যে বাচ্চাটা সে রাখবেই না। তো সেখানে যদি আপনি পারতেন ওষুধটা দিলে উপকার হতো। তো আমি আসলে সেভাবে উৎসাহ দেখাচ্ছি না, কারণ এখানে দেখাতে গেলে দেখা যায় যে নিজেরটা একটু মানে বেশিটা বাড়ায় আসে। তখন আমি 2-3 বার রিকোয়েস্ট করার পরে তো বলতেছে যে আসলে এটা তো কোনো খুব হাই রিস্ক, তো প্রেগন্যান্সি থেকে থাকে তাহলে কি উনি নিশ্চিন্ত? তো বললাম হ্যাঁ নিশ্চিত যে প্রেগন্যান্ট উনি। ওষুধ আমাকে দিল, দেওয়ার পর বলতেছে এই ওষুধগুলো ওনাকে 4টা ওষুধই একসাথে খেতে বলবেন, 12 ঘন্টার মধ্যে এটা অ্যাবর্শন হয়ে যাবে, কিন্তু ব্লিডিং হতে থাকবে। এটা কিন্তু ওনাকে এই ব্লিডিংটা নিয়ন্ত্রণ করার জন্য তাকে কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। আমাকে এই কথা বললো। আমার চিন্তা যে আমি খাওয়ার পরে যদি অ্যাবর্শন হয়ে যায় তারপর আমি মারা গেলে যাক, বাঁচি মরি, ওটার কোনো সমস্যা নেই। আমি তখন চিন্তা করতেছি যে যেটাই হোক না কেন আমি যে কোনো ভাবে বোঝাতে পারবো তাদেরকে যেটা আমার নর্মালি এটা আমার হয়ে গেছে। তখন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমি এই জিনিসটা রাত্রেবেলা খাই। খাওয়ার পরে আমার ঠিক রাত 12টা 12:30টার দিকে আমার পেটে অনেক পেন করে, অনেক ব্যথা করতেছিল। আমি কিছুতেই মানে ঠিক থাকতে পারতেছিলাম না। এদিকে আমি তো আমার একা এক রুমে থাকি, আমি অনেক কান্নাও করতেছিলাম, কিন্তু কারোকে আমি বুঝতে দিচ্ছিলাম না তাহলে কতটা কষ্ট পাচ্ছিলাম ওই মুহূর্তের জন্য। তারপরেও আমি বারবার শামীমরে ফোন লাগাচ্ছিলাম যে এখনো যদি ওকে আমি ফোনে পাই। ওকে আমি কোনো মতে ফোনে পাচ্ছিলাম না। মানে আপনি কি করবেন? আমার রাগ হচ্ছিল প্রচন্ড, যার কারণে আমি ওরে ফোন দিচ্ছিলাম। পরে এভাবে যখন রাত 12টা 12:30টার দিকে আমি বুঝতে পারি যে হয়তো আমার ইয়াটা হয়ে গেছে, তখন আস্তে আস্তে আমার ব্যথাটা কমে আসছিল। আমি যখন বিছানা থেকে উঠে দাঁড়াইছি আমার পুরো এতটাই ব্লিডিং হয়েছে যে বলা চলে যে অনেকটা, কথা বলতে পারতেছি না। পাশের রুমে আমার বড় বোন থাকতো, তো আমার বড় বোনকে একবার ডাক দিলাম, তারা তো গভীর ঘুমে আছে। 2-3 বার ডাক দেওয়ার পরে শুনলো, শোনার পর বলতেছি কি হয়েছে? তো বললাম আমি না খুব অসুস্থ। তা আমি শুধু দরজাটা খুলে দিয়ে চলে আসলাম। আয়সা আমি মানে কোনো মতে ঠিক থাকতে পারতেছি না, মানে আমার পেটের ব্যথাটা নাই, বাট এত পরিমাণ ব্লিডিং হচ্ছে যে আমার শরীর থেকে বলা চলে যে সব রক্ত বের হয়ে গেছে। পরে আমার বড় বোন, ও তো তখন প্রেগনেন্ট ছিল, পুরো প্রেগনেন্ট, তখন বাচ্চা হওয়ার জন্য আমাদের বাড়িতে আসছিল। আমার যে ব্লিডিং হচ্ছে মানে এটা তো অনেক নার্ভাস ছিল যে কেন এটা হলো। তখন ও দৌড়ে গিয়ে মাকে ডাকে, মায়ের রুম থেকে মা উঠে আসে, আমার বাবা উঠে আসে, আমার ভাইও আসে। তখন আসে বলতেছে হঠাৎ এরকম কেন হলো। তো এইখানে আমি বললাম আমি জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি এটা মনে হলো যে আমি বাথরুমে যাব, তো ওঠার পরে দেখি যে এই অবস্থা, কিন্তু কেন হয়েছে আমি বলতে পারি না। এই বলার পরে মানে আমি অনেক মানে থরথরে কাঁপতেছিলাম, কারণ আমার শরীরে কোনো রক্ত নাই। তখন আমি মানে আমার মৃত্যুর 1 সেকেন্ড আগে আমি কারোর কাছে ছোট হতে চাচ্ছি না। যে আমি কখনোই যে আমি যে রেপ হয়েছি এই কথাটা আমি কারোকে বলতে চাচ্ছি না, কোনো মতেই না। তখন আমার বড় চাচি আসে, আসার পরে সে বলতেছে যে ওর তো যেভাবে ব্লিডিং হচ্ছে তাতে তো ওকে বাঁচায় রাখা কঠিন হয়ে যাবে। তো আমার মা তো ডিম সিদ্ধ দিল, যে ডিম তো একটা শক্তিশালী জিনিস, দুধ ডিম আমারে খাওয়ানোর চেষ্টা করলো।
তো আমি ওই মুহূর্তের জন্য খাইলাম, কারণ ওই মুহূর্তে আর আমার রুচিতে সমস্যা ছিল না। মানে আমার যে একটা খাবার প্রবলেম ছিল, এই প্রবলেমটা তখন ছিল না। পরে আমাকে তো হসপিটালে নিয়ে যাইতে চাইলো, কিন্তু আমি কোনো মতে হসপিটালে যাচ্ছি না। যে আমি যদি হসপিটালে যাই, আর ওই যে ডাক্তারের থেকে আমি ওষুধটা নিয়ে আসছি, ডাক্তার বলতে ডিসপেন্সারি থেকে, সেই ডিসপেন্সারিটা ছিল ঠিক হসপিটালের গেটের সামনেই। আমার কথা আমার মৃত্যু হয়ে যাক, কিন্তু আমি কখনোই হসপিটালে যাব না। আমি এক কথায় আমার মাকে বলেছিলাম যে না, ওখানে গেলে আমাকে ইনজেকশন দিবে। আমি মানে ওর সিরিঞ্জকে খুব ভয় পেতাম ছোট থেকেই। মা বলতে কি আমার সবাই জানতো যে আমি সিরিঞ্জ অনেক ভয় পাই। আমি বলতেছি না, ওখানে গেলে ডাক্তার আমাকে ধরে ইনজেকশন দিবে, আমি থাকতে পারবো না, আমি মারা যাবো। তার চেয়ে বরঞ্চ আমি এখানে মারা যাই। আমি কিছুতেই মানে হসপিটালে যেতে ইচ্ছুক না। পরে এর মধ্যে এক ডাক্তারকে নিয়ে আসা হলো, আমার বাবা গিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখনো কিছু বলে নাই যে সেই দিন কি বুঝতে পারছিল কিনা যে আমি কি করছি। সে বলতেছে এটা হঠাৎ করে হওয়ার তো কোনো মানেই হয় না, এটা আসলে টেস্ট করানো দরকার। তখন আমি বলতেছি না, আমি টেস্ট করাবো না। তো বলতেছে কেন? আমি বলতেছে যে আচ্ছা, এটা সিম্পল একটা জিনিস, দেখবা কাল ঠিক হয়ে গেছে। তখন আমার মা বলতেছে তোর প্রবলেমটা কি, তুই কেন এগুলোকে টেস্ট করাতে চাচ্ছিস না? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, টেস্ট করাবো, কিন্তু আমাকে যদি কোনো ওষুধ দেয় আমি খাবো, কিন্তু আমাকে যদি কোনো ইনজেকশন দেওয়া হয় আমি কিন্তু নিব না। মানে তাদেরকে আমি শুধু ইনজেকশনের ভয়টা দেখাচ্ছিলাম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ওই ডাক্তার যে ব্লিডিং কমানোর জন্য যে ওষুধটা দিয়ে গেছে, এটাতেই আমার অনেকটা কাজ হয়েছে। মানে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি বলা চলে যে আমার ব্লিডিং নাই, মানে আমার কোনো ব্লাড বের হচ্ছে না। তখন আমি মাকে বললাম, মা আমার তো আর কোনো সমস্যা হচ্ছে না, তো আমার তো আর হসপিটালে যাওয়ার দরকার নেই। তো মা বলতেছে যে তাহলে তো ভালো হয়ে যাচ্ছিস, তাহলে এ ওষুধই খা। তো আমি ওইভাবেই প্রায় 1 মাসের মতো আমি অনেকটা অসুস্থ ছিলাম, মানে উঠে দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না। তারপরেও মানে আমি দেখাচ্ছিলাম যে আমি অনেকটা সুস্থ, কিন্তু আমি শারীরিকভাবে ভিতর থেকে খুবই অসুস্থ ছিলাম। তখন আস্তে আস্তে যখন আমি আগের পর্যায়ে আবার ফেরত আসি, আমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু শামীম আবারও যখন দেখলো যে আমি স্বাভাবিক ভালো মানুষ, নিজের মতো করে চলতে পারতেছি, তখন ও কি করলো, আমাকে আবার ফোন দেওয়া শুরু করলো। আমাকে আবার ফোন দেয়। আমি তখন এক ধরনের অনেক বকাবাজি করি, তুই আমাকে কখনো ফোন দিবি না। তখন আমি ওকে তুই তুকারি করে কথা বলতাম যে তুই আমাকে কখনো ফোন দিবি না, আর যদি ফোন দিস আমি এই বিষয়গুলো কিন্তু সবাইকে বলে দেব। তখন ও বলে কি যে তুই কি বলবি, তোর যে ভিডিও আছে আমার কাছে এটা তুই জানিস। আমাকে ঠিক এইভাবে বলা হয় যে সেদিনকার ঘটনা যে আমার কাছে ভিডিও আছে আমার ফোনে, তুই কি এটা জানিস? আমি মানে ক্রমশ মানে নিজের সাথে মানে যুদ্ধ করতেছি মনে হচ্ছে আমার মধ্যে একটা গেরিলা যুদ্ধ শুরু হয়েছে। তখন আমি অনেকটা শর্ট হয়ে যাই যে আসলে এটা কি হচ্ছে, আমি কি একটা করে সমস্যা আমি এভাবে সমাধান করবো আর একটা করে সমস্যা আমার সামনে এসে দাঁড়াবে? আমি ওকে বলি যে শামীম, এটার বিনিময়ে তুমি কি চাও? আমাকে ভিডিওটা দিয়ে দিতে হবে। তো বলতেছে তার বিনিময়ে আমি যখন যেভাবে চাইবো তখন তোকে সেইভাবে আসতে হবে। আমি বলি এটা অসম্ভব, কারণ আমি যখন অনেকটা কষ্টের মধ্যে ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, তখন একটা বারের জন্য আমার পাশে এসে দাঁড়াও নাই। আমি এই জিনিসটাকে কিভাবে সমাধান করছি পুরোটা আমার নিজের মতো করে। সেখানে যদি একবারের জন্য ফ্ল্যাশ হতো তখন কি হতো? আসলে এখানে মূল উদ্দেশ্য আর একটা ছিল যে ওকে না পছন্দ করার। ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, যেটা আমি জানতাম, আমার ভাই অনেক সময় গল্প করতো, যার কারণে ওকে আমি অ্যাকসেপ্ট করতাম না। তাছাড়া এত কিছুর মাঝখানে আমি ওকে অ্যাকসেপ্ট করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু আমি ওর ঘটনা জানতাম যে ও এরকমই মানুষের সাথে করে, যার কারণে আমি ওকে পছন্দ করতাম না। তখন ও বলে কি, তুই যদি কালকে সকালে আমার বাসায় না আসিস আমি তাহলে তো কিন্তু এই ভিডিওটা দেখবি যে কালকে বিকেলবেলা সবার হাতে চলে গেছে। আমি একবার ভাবতেছিলাম যে আমি কি আমার ফ্যামিলিকে কথাটা জানাবো, আবার এটাও ভাবতেছিলাম যে এটা কিভাবে সম্ভব আমি এই কথাগুলো তাদেরকে বলবো। আর আমার লাইফে তো আমার অনেক বড় হওয়ার দরকার, যেখানে আমি থেমে যাবো এখানেই। হয়তো আমার পড়াশোনা হবে না, হয়তো মানুষ আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে। আমি কিভাবে সম্ভব যে আমি সামনের দিকে আগাবো? তখন সবকিছু নিজেকে যেভাবেই হোক না কেন আমি বলি যে হ্যাঁ আমি তোমার কথা শুনবো, কিন্তু আমাকে ভিডিওটা দিয়ে দিতে হবে, কিন্তু কোনো কপি রাখা যাবে না। তো আমাকে বলে যে ঠিক আছে আমি দিয়ে দিব, কিন্তু কিছুদিন পর, আগে দেখি যে তোমার মতিগতিটা কি। তখন নেক্সট টাইম আমি ওর বাসাতে আরেকবার যাই। যাওয়ার পরে তখন আমি বিভিন্ন কৌশলে চেষ্টা করি ওর থেকে ভিডিও, আমি ওকে বোঝাতে চাই যে আসলে এক পর্যায়ে ওকে আমি পছন্দ করে ফেলছি। তখন ওকে আমি এভাবে বলি যে ঠিক আছে ভিডিওটা আমাকে দেখাও, আমি নিব না,
বাট আমাকে দেখাও, প্রয়োজন হলে তুমি আরো ভিডিও করো, সমস্যা নেই, কারণ এখন আমি তোমাকে পছন্দ করি। আমি তাকে ঠিক এভাবে বোঝাচ্ছিলাম যে আমি ভিডিওটা যে কোনো কৌশলে নিতে চাচ্ছিলাম। তখন এক পর্যায়ে ওর বাসাতে আমি 2 থেকে 3 বার যখন যাই, যাওয়ার পরে ওর এক ধরনের হয়তো বিশ্বাস হয়ে যায় যে আমি হয়তো তাকে পছন্দ করি এখন। তখন সে কি করে, ভিডিওটা একদিন আমাকে দেখাচ্ছিল, মানে তো সেদিন ওর বাসাতে ওর মা আছে, কিন্তু আমি পিছন দরজা দিয়ে ঢুকছি, আমাকে কখনো ভিতরে কথা বলতে দিত না। তো ভিডিওটা যখন আমি দেখছিলাম, ওর মা তখন মানে রুমে নক করতেছিল, তখন ও আমাকে বলে কি যে তুমি ওই পাশে ওয়ার্ডরোবের ওই পাশে দাঁড়াও, আমি দরজাটা খুলি। তখন ও ঠিক দরজাটা খুলে ওর মার সাথে কথা বলে, ও ফোনটা আমার কাছে রেখে চলে যায়। ওর মার সাথে যখন কথা বলতেছিল তখন আমি ফোন থেকে আমার মেমোরি কার্ডটা বের করে নেই, ও তখন আমি বুঝতে দেইনি, কিন্তু আমি জানতাম না যে ও সেটা কপি করে অন্য কোথাও রাখছে। মানে এটা যে শুধু ওর কাছে একটা না, কপি করে অন্যান্য জায়গাতে বসে হ্যাঁ, রেখেছে। অন্য অন্য ওর মেমোরি কার্ডেও ছিল। কত সালের ঘটনা এটা আপনারা? এটা ওই 2007-এর শেষে, 8-এর দিকে। 2007 কিংবা 8 আমি যতদূর জানি যে আইসিটি যে নিয়ম নীতি বা আইন বা অ্যাক্ট সেগুলোও কিন্তু হয়নি। হ্যাঁ, আইন সম্পর্কে অতটা আমার ধারণা ছিল না, আর আমি তো অনেক ছোট ছিলাম তখন, সাথে তখন আমি 8-এ পড়ি। রাইট, ওকে। কপিটা নিয়ে আসার পরে ও তখন যখন মানে ফোনটা দেখছে যে ওর ফোনে মেমোরি কার্ড নাই, তখন আমি চলে আসার পরে দেখছে যে ওর ফোনে মেমোরি কার্ড নাই, তখন আমারে বলতেছে যে তুমি কি মনে করো নিজেকে খুব চালাক, আমাকে এভাবে বলতেছে। আমি বললাম কেন? তো বলতেছে যে তুমি মেমোরি কার্ডটা খুলে নিয়ে গেছো। আমি বললাম যে আমি তখন ঠিক এভাবেই বলি, আমি এটার অপেক্ষাতেই ছিলাম। তো বলতেছে তোমার ধারণা কি করে হলো যে আমার কাছে একটা থাকবে, আমি যেটা তোমাকে দেখাচ্ছিলাম সেটা কপি ছিল, আমাকে এইভাবে বললো। ও কি সত্যি সত্যি ভিডিওটা করেছিল? হ্যাঁ, ছিল। ওকে। তারপরে আমি ওটা নিশ্চিন্ত হওয়ার জন্য দেখলাম, এই মেমোরি কার্ডটা আমার ফোনে তুললাম, তুলে দেখি যে হ্যাঁ, সেদিনের যে ধস্তাধস্তির ঘটনাটা ছিল সেটাও পুরোটাই ওর প্ল্যান মাফিক ছিল। ওকে। তখন ওর ফোনটা যে ওর ওয়ার্ড্রোপের উপর মানে ভিডিও হচ্ছে এটা আমি জানতাম না তখনকার জন্য। তখন আমি যখন মেমোরি কার্ডটা বাথরুমের মধ্যে ফেলে দেওয়ার পর আমি ভাবি যে এটা নিশ্চিন্তে শেষ, কিন্তু যখন আমাকে ফোন দিয়ে কথাগুলো বলা হয় যে তুই কি জানিস যে এটার আর একটা কপি আছে, তখন আমি না অনেকটা আবার হয়ে যায় যে আমি এখন এর প্রতি আবার কিভাবে বিশ্বাস ধরাবো। আর না হলে তো সে আমাকে এভাবেই ব্যবহার করতে থাকবে সারাটা জীবন। কারণ তখন আমি বলতাম যে তাহলে তুমি আমাকে বিয়ে করো, যেহেতু তোমার আমাকে দরকার, তাহলে তো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না। দেখুন, একটা মানুষ তার সামাজিক সম্মান বাঁচানোর জন্য কত বড় কত ভয়াবহ রকমের রিস্ক নেয়, অথচ আমরা একটা মানুষের সুযোগ পেলেই তার সামাজিক সম্মানকে জেনে না জেনে কিভাবে ক্ষতিগ্রস্ত করি। আমরা ফিরে আসবো প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতি নিচ্ছি। 4 মিনিট পরে এই জীবন গল্পে আবারও ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ছিলাম রিয়া, আপনি যেটা বলছিলেন যে আপনি জানতে পারলেন যে আরো একটি কপি ওর কাছে আছে। হ্যাঁ, আমি তখন এটাই ভাবতেছিলাম যে তাহলে ওর প্রতি আমি আবার কিভাবে এই জিনিসটা বিয়ে করার প্রস্তাব দেই। তখন ও এরকম বলে যে না, আমি পড়াশোনা করতেছি, তো এখন তো বিয়ে করা সম্ভব না, ফ্যামিলি থেকেও তো এখন বিয়ে দিবে না, বিয়ে করার দরকার নেই, তাহলে আমাকে কিসের দরকার, আমরা এইভাবে সম্পর্ক চালায় যাই, সময় হলে বিয়ে করে নেব, এই কথা বলে। আমি বলি না, এটাতে আমি থাকতে পারবো না এভাবে, কারণ তুমি যখন চাইবা তখন আমি যাব, আর এভাবে আমারও তো একটা জীবন, আমি না কোনো সময় তো ধরা পড়ে যেতে পারি, আমার পড়াশোনা আছে। তখনও বলতেছে যে তুমি তোমার মতো চলবা, জাস্ট মাঝে মধ্যে আমার সাথে দেখা করবা। আমি তখন রাজি হই না, যে তাহলে আমাকে ছেড়ে দাও এখান থেকে। তো ও বলে কি যে তুই যদি এখান থেকে বের হওয়ার চেষ্টা করিস তাহলে একটাই কথা বলবো, তোর ছোট বোন আছে, তার সাথেও ঠিক একই ঘটনা ঘটবে, আমার যে ছোট। তখনও কি ওই শামীম কি আপনার বড় ভাইয়ের ফ্রেন্ড হিসেবেই আছে? হ্যাঁ, তখনও আছে। তো আমার ফ্যামিলি তো তখনও জানতো না যে তার সাথে আমার সম্পর্ক এরকম চলতেছে। তখন ঠিক 1 বছরের মাথায় এসে আমার ফ্যামিলি জানে যায়। কিভাবে জানলো, মানে আমি যে ফোনে কথা বলতাম, শামীমের নাম্বারটা আমার ফোনে অন্য নামে সেভ করা ছিল, একটা মেয়ে নামে সেভ করা ছিল, মেয়েদের নামে। আমি ফোনটা রেখে গোসল করতে যাই, আমাদের তো বাড়িটা নদীর পাশে, তো নদীতে গোসল করতে যাই, তখন আমার বড় বোন ফোনটা দেখতে দেখতে শামীমের নাম্বারটা, মানে সে দেখে ভাবে যে এই নাম্বারটা সম্ভবত আমার ভাইয়ের ফোনেও দেখছে। আচ্ছা। তখন আমার বোন এই নাম্বারটা নিয়ে এসে তার সাথে মানে অ্যাড করে। আর এই নাম্বারটা এখানে একটা মেয়েদের নামে সেভ করা, তার মানেটা কি? তখন আমার বোনের মানে অলরেডি বাচ্চা হয়ে গেছে, 7 দিন না 8 দিন বয়স। তো সেখানে ও যখন ভাইয়ের সাথে ডিসকাস করে এই বিষয়টা নিয়ে যে নাম্বারটা কার, তখন দেখছে যে এটা শামীমের নাম্বার।
তখন আমি যখন বাড়িতে আসি গোসল শেষ করে চেঞ্জ করার পরে আমার ভাই আমাকে ডাকে। সে কিন্তু আমার সাথে কথা বলে না, ডাকতে বলতেছে যে এই নাম্বারটা কার। তখন এক পর্যায়ে আমি মনে চমকে উঠি, প্রশ্ন করতেছে কেন। তখন আমি না চুপ মেরে তাকায় আছি। তখন বলতেছে যে নাম্বারটা কার। তো আমি বলতেছি শামীমের। তো বলতেছে যে শামীমের নাম্বার তোর ফোনে কেন? বুঝলাম তোর ফোনে আছে, কিন্তু অন্য একটা নামে কেন? তখন মানে আমি কোনো কথা বলতে পারি না, চুপচাপ দাঁড়ায় আছি। আমার ভাই আমার একটা থাপ্পড় মারে, এমন ভাবে মারে আমার মানে এই গালটা ফাটে রক্ত বেরোয় যায়। বড় ভাই? হ্যাঁ। তখন আমার মা ধরার পরে বলতেছে যে মারামারি বাদ দিয়ে আসলে ঘটনাটা কি হয়েছে সেটা জানে। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করলো যে তার সাথে তোর কিসের সম্পর্ক। তো আমি তাদেরকে বললাম যে সে আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। ঠিক ব্যাপারটা নর্মালি বলে দিলাম। আসলে কি পছন্দ করতেন? এক পর্যায়ে এই 1 বছরের মধ্যে তার সাথে আমি এভাবে মানে পছন্দ হয়ে গেছে যে আমি তো তাকে, সে আমাকে ছাড়তেছে না আর আমিও তার থেকে বের হতে পারতেছি না। তো আমি জানতাম যে আমার লাইফটা এভাবেই চলবে যতদিন হয়তো এখান থেকে সে আমাকে মুক্তি না দিচ্ছে কিংবা আমাকে বিয়ে না করতেছে। আর আমি তখন থেকে এটাই চিন্তা ভাবনা নিয়ে নিলাম যে যেভাবেই চলুক না কেন, যতদিন নিজের পায়ে মানে নিজে না দাঁড়াতে পারতেছি আমি প্রতিবাদ করব না এটা নিয়ে। তখন আমার ভাই আমাকে অনেক মারার পরে বলতেছে তুই জানিস ওর সম্পর্কে? আমি বললাম যে হ্যাঁ আমি জানি। তো বলতেছে যে কি জানিস তুই? তো বলতেছি যে ও যে অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন তো নাই, ও আমাকে সবকিছুই বলছে। তো বলতেছে যে ওর যে এখনো রীতা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তুই জানিস? তাই আমি বললাম যে হ্যাঁ আমি জানি, আমি কিন্তু কিছুই জানি না, তারপর আমি স্বীকার করতেছি যে হ্যাঁ জানি। তো বলতেছে যে তোকে কি বলছে? তাই আমি বললাম যে হ্যাঁ তার সাথে নাকি সম্পর্ক ছিল এখন নাই। তো বলতেছে ও যে গত পরশুদিনও আমার সাথে গিয়ে দেখা করে আসলো রীতার সাথে, তোকে এই কথাটা বলছে? আমার ভাই কিন্তু নর্মালি আমাকে এভাবে জিজ্ঞেস করতেছে। তাই আমি বলতেছি হ্যাঁ আমাকে বলছে। তো আমি আসলে তাদের মধ্যে তাল পাকায় দিচ্ছিলাম এরকম যে শামীম যদি আমাকে বলে থাকে তাহলে রীতার সাথে কেন সম্পর্ক? তাহলে শামীম আমার সাথে তাহলে এ ধরনের কি ধরনের খেলা খেলতেছে? তখন আমার ভাই বলে যে তুই আরো একটা বিষয় শুনে রাখ, শামীমের সাথে তুই সম্পর্ক রাখিস না। যতই আমি তোকে মারধর করে যাই করি না কেন, তারপরেও তুই আমার বোন। ও আমাকে মারার জন্য তোকে বেছে নিছে। আমি বললাম কেন? তো বলতেছে যে একটা বিষয় নিয়ে ওর সাথে আমার গন্ডগোল হয়েছে, যার কারণে ও আমাকে এমন ভাবে মারতে চাচ্ছে যেটা মৃত মানুষের চেয়েও অন্যরকম একটা ইয়া। তো এখন আমি বলতেছি যে হ্যাঁ সেটা বিষয় আমি জানি, মানে এক কথায় আমি সবকিছু স্বীকার করতেছি যে আমি জানি। তখন এক পর্যায়ে আমি শুয়ে শুয়ে এটা ভাবতে থাকি যে আসলে আমার ভাইয়ের সাথে কি ঘটছে তারা। তখন আমি শামীমরে ফোন লাগাই বলি শামীম ভাইয়ের সাথে তোমার প্রবলেমটা কি? তো বলতেছে কি না তো কোনো প্রবলেম নেই। তাই আমি বললাম যে ভাই তো তোমার আমার বিষয় জানে গেছে, তো এইখানে এখন আমার মনে হয় যে বলে দেওয়াটা উচিত সবকিছু। তো বলতেছে যে না বলো না, এখানে সমস্যাটা হলো কি আমি তো পড়াশোনা করি, এখন যদি আমি তোমাকে বিয়ে করি, ও তখন এখন এক ধরনের নর্মালি মানে কথা বলতেছে, তোমাকে যদি আমি এখন বিয়ে করি তাহলে আমাকে কিন্তু গার্মেন্টসে থাকা ছাড়া উপায় হবে না, কারণ আমার ফ্যামিলি তোমাকে কখনোই মানে নেবে না। তারা চায় যে তার ছেলেকে বিয়ে দিবে একটা চাকরিজীবী মেয়ের সাথে। আমার রাগ ওঠে একটু যে তুই জানিস যে তোর ফ্যামিলি তোকে আমার সাথে বিয়ে দিবে না, এটা আমিও জানতাম, তাহলে আমার সাথে এটা করার দরকার ছিল কি? এক পর্যায়ে তার সাথে আমার অনেক রাগারাগি হয়। এটা 2008 সালের ঘটনা। তারপরে শামীম এক পর্যায়ে আমার সাথে একটা ব্রেকআপ সৃষ্টি করে। সে চাচ্ছিল যে আমি তার থেকে দূরে সরে যাই, আর আমিও তখন এক পর্যায়ে চাচ্ছিলাম যে আমি যে কোনো মূল্য ওকে চাই। সে আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলতে পারে না, কারণ আমার ফ্যামিলি তখন জেনে গেছে যে তার সাথে আমার সম্পর্ক চলতেছে। তখন এক পর্যায়ে আমি আমার ফ্যামিলির সাথেও যুদ্ধ করি, আর এদিকে ও আমাকে কিন্তু যতটাই ভালোবাসুক না কেন আমার ফ্যামিলি থেকেও দূরে সরায় দিছে। দেখা যাচ্ছে আমার ফ্যামিলির বিষয়ে অনেক কথা বলে যে তোমার ভাই আমার থেকে দূরে সরানোর জন্য তোমাকে এই ধরনের হয়তো খারাপ কথা বলে আমার সম্পর্কে। তো আমি দেখতাম যে অবশ্যই আমার ভালোবাসার সম্পর্ক ফাটল ধরানোর জন্য তারা হয়তো এই ধরনের তার খারাপ বিষয়গুলো তুলে ধরে। তো এক পর্যায়ে আমার ফ্যামিলির সাথে কথা বলা বন্ধ করে দেই আমি। 2011 সালে ওর সাথে আমার ফুললি ব্রেকআপ হয়ে যায়, মানে ওর সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নাই। আর হঠাৎ করে মানে ও ফোন টোন অফ করে দিছে, কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আমি অন্তত ওকে খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে এলাকার এর মধ্যে সবাই জানে গেছে যে শামীমের সাথে আমার সম্পর্ক, কিন্তু এই যে পূর্বে যে ঘটনাটা যে সম্পর্কটা সৃষ্টি হলো কোথা থেকে এটা কিন্তু কেউই জানতো না। ব্রেকআপের পরে আমি দিশেহারা হয়ে যাই যে আমি এখন কি করব। তখন এর মধ্যে 2010 সালে তো আমি এসএসসি পাস করছি। অলওয়েজ সময়
নিয়োগপত্র দেখে থাকি যে কখন কোথায় নিয়োগ দিচ্ছে। এক পর্যায়ে দেখি যে হ্যাঁ পুলিশে নিয়োগ দিচ্ছে, কিন্তু আমার বয়স হয়নি, 18 বছর পূর্ণ হয়নি। দিশেহারার মতো আমি একজন ঘুরি, এবং ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি ভাবি যে না, আমার একমাত্র এখন বাঁচার উপায় আমার নিজেকে চালানোর মতো একটা লাইফ তৈরি করতে হবে। 2012 সালের সেপ্টেম্বরের দিকে একটা নিয়োগ হয় পুলিশ ডিপার্টমেন্টে। এর মধ্যে কিন্তু শামীমের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নেই, কোনো প্রকার সম্পর্ক নাই। আর ওকে, কিন্তু মনের মধ্যে ভয়টা কাজ করে, না জানি কখন ভিডিওটা পাবলিশ করে দেয়, তাই কি? নাকি ও ভিডিওটার বিষয়টাও ছিল। আর একটা কথা যে এক পর্যায়ে আমি ওকে ভালোবেসে ফেলছিলাম। আর একটা বিষয় যে আমার এটা চিন্তা ছিল যে তুই যদি ভিডিওটা ফ্ল্যাশ করিস অন্তত আমি তোর গলায় ঝুলে যাব। আমি জানতাম যে তারপরে পাবলিসিটিতে এটা দেখাবে না। ঠিক আছে, তো ওর গলায় ঝুললে আমার কোনো আপত্তি নাই, ও যদি করে তো করবে। আমি পুরোটাই এখন ওর গলায় ঝুলার জন্য মানে প্রস্তুত। এই জন্যই বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমরা যে সরল রৈখিক চিন্তাটা করছিলাম, চিন্তা করে দেখুন এই যে ভিডিওটা নিয়ে স্বাভাবিকভাবে আমাদের যে চিন্তাটা, এবং এই চিন্তার সাথে ওর চিন্তারও একটা মিল আমরা পাচ্ছিলাম, কিন্তু কিভাবে এটা টুইস্ট করলো। হিন্দি সিরিয়াল আসলে দেখার দরকার নাই। আমার মনে হয় যে নিজের এক একটা এরকম জীবন গল্প যদি জানা যায়, এটা সিরিয়ালের চেয়ে অনেক ভয়াবহ কিছু। ওকে, এটা ভাবতেছি যে ওর গলায় ঝুলে যাবো, তখন ও চাচ্ছে কি যে ভিডিওটা আমি কখনো ফ্ল্যাশ করবো না। ও নিজে নিজেই মানে ভিডিওটাকে শেষ করে দিছে, এমনকি আমার নাম্বার টাম্বার সবকিছু ওর থেকে শেষ করে দিছে। এক পর্যায়ে ওর নাম্বার টাম্বার যখন সব চেঞ্জ করে নিছে, তখন তো ওর সাথে কোনো যোগাযোগের কোনো ইয়ে নাই আমার। আমি তখন দিশেহারা একটা যে আমাকে এখন আমার লাইফের দিকে আগাতে হবে, যেভাবে হোক আমি একটা সরকারি চাকরি করব। 2012 সালে যখন এই সেপ্টেম্বরের দিকে এই নিয়োগটা হয়, আমার ভাই চাচ্ছিল না যে আমি পুলিশ ডিপার্টমেন্টে আসি, কারণ ও অনেক আগেই কিন্তু ডিপার্টমেন্টে যোগদান করছে। আমার ভাই না চাওয়ার কারণ একটাই, সে চাচ্ছিল যে আমি যদি পুলিশে ঢুকি নিশ্চিত আমি শামীমকে বিয়ে করব। আর আমার ভাই কোনো মতেই শামীমকে মানে নিতে পারতেছিল না। তাতে আমাকে ত্যায্য করতে তারা রাজি আছে, কিন্তু শামীমকে কোনো মতে তারা মানতেছে না, কারণ ও এর আগেও আমার ভাইয়ের জানা মতো অনেক মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটাইছে। কিন্তু আমার সাথে কি ঘটনাটা ঘটছে এটা তো আমার ফ্যামিলির এমনকি কেউই জানতো না। তখন আমার বাবাকে বললাম যে অমুক দিন তো নিয়োগ, তা আমি তো দাঁড়াতে চাচ্ছি। তো আমার বাবা বলতেছে যে আমার ভাইয়ের নাম, তো বলতেছে পছন্দ করে না, আর এটা যদি আমি দাঁড়াতে সম্মতি দেই তাহলে দেখা যাবে যে এটা নিয়ে অনেক বাড়িতে এক ধরনের মারামারি শুরু হয়ে যাবে। তাই আমি বললাম যে যা হয় হবে, আপনি যদি আমাকে টাকা দেন দিবেন, না দিলে আমি এমনিতেই যাব, কারণ আমার তো কোনো লোক ধরা নাই, আমি শুধু যাবো এই টাকাটাই চাচ্ছিলাম। তখন আমার বাবা আমাকে 2000 টাকা দেয়, আমি ওই টাকা নিয়ে পাবনা চলে যাই দাঁড়াতে। এক ইয়েতে আমাকে সিলেক্ট করে, কারণ আমি 5 ফিট 9 ইঞ্চি আর আমি একটি স্ট্রং বডির মানুষ। তো দেখার পরে আমাকে সবার পিছন থেকে নিয়ে যাওয়া হয়, ওখানে মাপে ওয়েটে সবকিছু দেখে আমি ঠিক হই। মেডিকেলেও দেখা যাচ্ছে আমার কোনো প্রকার সমস্যা নাই। যাই হোক, চাকরিটা হয় আপনার শেষ পর্যন্ত? হয়। তারপরে আমার চাকরিটা হয়, ওখান থেকে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমার ফোনে ফোন আসে একটা আনোয়ার নাম্বার থেকে। ফোন আসার পরে ওটাই ছিল শামীমের নাম্বার। তখন শামীম আমাকে বলতেছে যে শুনলাম তোমার নাকি চাকরি হয়েছে। তাই আমি বললাম হ্যাঁ। তো আমি বললাম যে এতদিন পর আমাকে আবার খোঁজ নেওয়া। তো বলতেছে আসলে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম, আমার প্রত্যেকটা ফোন আমার ফ্যামিলি কেড়ে নিয়েছিল। মানে এটা কিন্তু পুরোটাই মিথ্যা কথা। আমি জানতাম, জানা সত্ত্বেও মানে আমি ওর সাথে আবারও কথা বলতে থাকি। ভালো লাগে আপনার? হ্যাঁ, যেহেতু আমি ওকে মনে প্রাণে চাচ্ছিলাম, আমি আবারও ওর সাথে কথা বলতে থাকি। আমি এর মধ্যে ট্রেনিং এ চলে যাই, ট্রেনিং শেষ করি, ডিস্ট্রিক্টে যখন জয়েন্ট করি। এর মধ্যে ব্যারাক সিস্টেম, ব্যারাকে কিন্তু আমরা একটা ব্যারাকে অনেক মানুষ থাকি, সেখানে আপনি ফোন এখানে রেখে যেতে পারেন, বাথরুমে যাচ্ছেন, কোন একটা কাজে বাহিরে যাচ্ছেন, ফোনটা রেখে গেছেন। তো এখানে আমার পাশের বেডের একটা মেয়ে এই শামীমের নাম্বারটা নিছে, আমি জানতাম না। এখন কন্টিনিউ তার সাথে সে কথা বলে, আমি কোথায় যাচ্ছি, কি করতেছি সব আপডেট দেয়। হ্যাঁ, সে জানতো। আমি খালি ভাবতাম যে এটা অলৌকিক ঘটনা, যে আমি কই গেছি, কোন ড্রেস পরে গেছি, সে কিভাবে জানে। ওকে। তার সাথে কিন্তু আবার তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে সেই মেয়েটার সাথে। পরে আমি তো ওকে বারবার বলি যে দেখো আমি তো চাকরি করি, এখন আমাকে বিয়ে করো। এখন সে কিছুতেই তখন বিয়ে করতে রাজি না। এটা 2013 ঘটনা। 13 শেষের দিকে আমি ছুটি আসি বাড়িতে, আমি ওকে ফোন দিয়ে বলি, আমি এর মধ্যে কিন্তু অনেক গন্ডগোল হচ্ছে ওর সাথে, মানে আমি বিয়ের কথা বলি, সে কিছুতেই বিয়ে করতে চায় না। এদিকে আমার ফ্যামিলি তো মানে শামীমকে নিয়ে তো খুব একটা ডিস্টার্ব ফিল করতেছে। তো আমি এদিকে ওকে বারবার চাপ দেওয়া সত্ত্বেও আমাকে কিছুতেই মানে বিয়ে করতে চাচ্ছে না, তো চাচ্ছেই না। তখন আমি বলি ঠিক আছে আমি বাড়িতে আসতেছি, যা করার করব।
এই কথা বলে আমি বাড়ি চলে আসি। ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি যে আমি তোর সাথে দেখা করতে চাই। ও আমাকে বলে যে আমি দেখা করতে পারবো না। তাই আমি ডিরেক্টলি ওর বাড়িতে চলে গেছি এই ফোনে কথা বলতে বলতেই। কারণ তখন আমি যখন পুলিশ ডিপার্টমেন্টে আসি তখন আমার সাহসটা ছিল অন্যরকম, কনফিডেন্স বেড়ে গিয়েছে। হ্যাঁ, আর আমি তখন চাকরিজীবী একটা মেয়ে। যাওয়ার পরে ও দেখি যে চেয়ারের পর বসে আছে, ওর মা পাশে বসে। ও আমাকে দেখে করলো কি, এক দৌড় রুমের মধ্যে চলে গেল, যাওয়ার রুমটা আটকায় দিল। দেওয়ার পরে ওর মা বলতেছে কি হয়েছে। ওর মারা সবাই তো জানতো আমার সাথে সম্পর্ক আছে। বলতেছে কি হয়েছে, তোমার প্রবলেম কি। আমাকে কিছুতেই ওই ঘরের দিকে আগেতে দিচ্ছে না। আমি বললাম যে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, সে আমার সাথে কেন এরকম করতেছে। আপনারা জানেন, আমার ফ্যামিলি জানে, সবাই জানে যে তার সাথে আমার সম্পর্ক, তাহলে কেন আজকে ও অস্বীকার করতেছে। তো বলতেছে এটা তোমার ব্যাপার, কিন্তু আমার বাড়িতে কোনো সিক্রেট চলবে না। এটাও ঠিক, তাদের তো কোনো বিষয় না, তারাও তো আমার সাথে বিয়ে দিতে চায় না। তখন আমি নিরুপায় ওখান থেকে বের হয়ে চলে আসি। আসার পর বাড়িতে আসার পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই। এক পর্যায়ে আমাকে হসপিটালে নিয়ে যায়, স্যালাইন চলতেছে। এর মধ্যে আমি যে ডিস্ট্রিক্টে চাকরি করতাম ওখান থেকে একটা মেয়ের ফোন আসে, আমার পাশের বেডের একটা মেয়ের ফোন আসে। বলতেছে যে শামীম কোথায়। তাই আমি বলতে শামীম কোথায় মানে। তো বলতেছে যে হ্যাঁ, জিজ্ঞেস করলাম। তাই তো বললাম যে জানি না ও কই আছে। তো বলতেছে যে ও কিন্তু এখানে আসছে অমুকের সাথে দেখা করতে। তাই আমি বললাম আপনি কই থেকে জানলেন। তো বলতেছে আমি ওর সাথেই ছিলাম, আমাকে নিয়ে গেছিল, কিন্তু ও জানে না যে আসলে আমি তাকে চিনি। কারণ চিনার কারণ হলো তার ছবি আমি তাকে দেখাইছিলাম। তা আমি তখন ওরে ফোন দিলাম, কিছুতেই ফোন ধরে না। পরের দিন ও আমার ফোনটা ও নিজে থেকে ব্যাক করছে। ব্যাক করার পর আমি বলতেছি তুই ওখানে গেছিস কেন। তো বলতেছে যে আমি আসছিলাম এমনিতেই একটা কাজে, তাই ভাবলাম যে ওই আপুরে কিছু বলে যাই তোর সম্পর্কে, তুই আমার সাথে এরকম করতেছিস। পরে এখানে ঘটনাটা হলো সেই মেয়েকে একটা শপিং ব্যাগ দেওয়া হয়েছিল, ব্যাগের মধ্যে অনেক কিছুই ছিল। সেটা কিন্তু তারা আবার যে রুমে দেখাইছে, কিন্তু তারা মানে যে দেখাচ্ছে সে কিন্তু জানতো না যে তার পাশের বেডের আর একজন তাকে চেনে। তো আমি যাওয়ার পরে এটা নিয়ে তাকে আমি ফোর্স করলাম যে কেন আপনি তার থেকে জিনিস নিলেন, এটা সেটা বলার পরে তার সাথে এক পর্যায়ে ঝগড়া হয়ে যায়। ভাঙনটা এভাবেই শুরু হয়ে যায়। তার থেকে মানে আমার একটা ঘৃণা জন্মে যায় যে আমি স্ট্যাম্প থাকা শর্তেও সে অন্যজনের সাথে সম্পর্ক করে। তাহলে আমার ভাইয়ের কথাটাই সত্যি ছিল। তখন আমি একটা বাস্তবের সম্মুখীন চলে আসি। আমি তখন আস্তে আস্তে তাকে ভুলতে থাকি। এর মধ্যে যে যতটা ঘটনাই গেছে না কেন পুরোটাই খালি ব্রেকআপের দিকে গেছে, মানে গন্ডগোল, সম্পর্কটা ভেঙে দেওয়ার এক ধরনের। এর মধ্যে ওই জেলারই এক থানাতে আমার পোস্টিং হয়। ও ক্রমশ আমাকে এভাবে জিজ্ঞাসা করে তোর কার সাথে আজকে ডিউটি। আমি বলি যে অমুক স্যারের সাথে ডিউটি। ওখানে আমাদের তো শিডিউল বাই ডিউটি হয়। দেখা যাচ্ছে যে আপনার সাথে আমার বারবার ডিউটি হচ্ছে, এটা তো আর আমার দোষ না। ওটা কি তোর অমুক লাগে সেটা লাগে, মানে খারাপ ধরনের আমাকে কথা বলা হয়। আমি বলি দেখো উনি আমার অফিসার আর তার সাথে আমার ডিউটি হয়, এমন কিছু না। সম্পর্কটা তো আপনার ব্রেকআপের দিকে যাচ্ছে, মানে সম্পর্কটা তখনও ব্রেকআপ হয়নি। আবার জোরে লাগে, আবার ধরেও না ছাড়েও না, এরকম একটা বিষয়, মানে একটা ঝুলন্ত অবস্থা। আবার তর্কাতর্কিও শুরু করে। তর্কাতর্কিও হয়, মানে যতটা সময় ভালো দিকে হয় ততটা সময় আবার খারাপ দিকেও। আমরা শেষের দিকে চলে আসবো প্রিয় শ্রোতা। গল্পটা কোথাকার গল্প, কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখুন। আমরা শেষের দিকে ফিরে এসে আপনাদেরকে একেবারে শেষ রিয়েলিটি যেটা সেটা জানাবো, এবং আবারও বলবো অনুমান করবেন না, কারণ জীবন গল্পে অনুমান আসলেই অপ্রয়োজনীয় এবং সেটা আসলেই শেষ পর্যন্ত মেলে না। ছোট্ট একটা বিরতি, তারপর ও আমাকে বারবার এরকম খারাপ খারাপ কথা বলে। তখন আমি বলি যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি, মানে এক কথায় বলে দেয় যে আমি ওই অফিসারকে পছন্দ করি, যে সে আমার থেকে তারপরও সরে যাক এখন। তখন সে কি করে, আমার এলাকাতে গুজব ছড়ায় আমি নাকি ওনাকে বিয়ে করছি, অথচ তার সাথে আমার কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। তখন সেই এলাকায় ছড়ায় দেয় যে আমি নাকি এরকম আমাদের ডিপার্টমেন্টেরই একজনকে বিয়ে করছি। এই লোকও আস্তে আস্তে এই জিনিসটা জানা যায় যে সে এরকম বিয়ে করতেছে, কারণ তার সাথে আমি অনেক বিষয় নিয়ে ডিসকাস করতাম আগে থেকেই। তখন এই ব্যাপারটা এমন ভাবে দাঁড়ায় যায়, সে আমার এলাকার মধ্যে এমন ভাবে গুজব ছড়ায় দেয়। তখন ওর বিষয়ে আমি বাড়িতে এসে আমার ফ্যামিলিকে পুরো ঘটনা তখন বলি। বলার পরে আমরা থানাতে যাই। থানাতে গিয়ে আমাদের যে অফিসার আছে অফিসারের সাথে কথা বলে এটা বিষয়ে আমরা একটা পদক্ষেপ নেই। নেওয়ার পরে ও তো বাড়ি থেকে পালায় যায়। ওর ফ্যামিলির লোকজনও কেউ ছিল না, কারোকে ধরতে পারে না। পরে শামীমকে ফোন দেওয়া হয়, মানে স্যার ফোন দেয়, ফোন দিয়ে বলে থানায় আসার জন্য। তো সে এক কথায় যে সে নিরুদ্দেশ্যে, জীবনেও মানে তাকে ধরা ছোঁয়ার বাহিরে, এক কথায় এরকম। আপনি কি মামলাটা করেন নাকি শুধুমাত্র মামলা হয়? জিডি করি। জিডি করেন আপনি? আচ্ছা। আমার কথা যে সে আমার জীবন থেকে সরে গেছে, চলে যাক, সমস্যা নাই, অন্যের উপর দোষ চাপাচ্ছে কেন। পরে সে আমার কাছে অনেক ফোন দিয়ে ক্ষমা টমা চায় যে আমি জীবনে তোমার লাইফ সম্পর্কে কিছু বলবো না, যা হয়েছে হয়েছে, তুমি ইয়েটা উঠায় নাও। তো একদিকে দেখা যায় যে ভালোবাসার ক্ষেত্রে আমি তুলেও দেই সেটা। পরে এটা নিয়ে যার কথা বললাম যে অফিসারের কথা, এই এক পর্যায়ে সে আমাকে বিয়ে করতে চায়, যেটা সবাই জানে গেছে। ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব।
সে কিন্তু ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। আমি জানতাম যে সে বিবাহিত না, সে এতদিনও আমাকে কিন্তু বলতো সে বিবাহিত না। ওকে, যেই ভদ্রলোকের কথা আপনি বলছেন তার সঙ্গে আপনার একটা রটনা চারদিকে হয়েছিল। চারদিকে মানে এটা শামীম ঘটাইছিল। ওকে, তো উনি রাজি হয়েছিলেন এক পর্যায়ে আপনাকে বিয়ে করার জন্য? রাজি হয়েছিলেন এভাবে যে তার সাথে আমার এর মধ্যে কিছুটা মানে সম্পর্ক এভাবে গড়ে ওঠে যে শামীম যখন এভাবে ছড়াচ্ছিল তখন আমার ডিপার্টমেন্টাল দিক থেকেও ওই যে মেয়েটার সাথে ওর কানেকশন ছিল, সে আবার আমার ডিপার্টমেন্টে এভাবে ছড়াচ্ছে যে আমি তাকে বিয়ে করছি। তো আমার ডিপার্টমেন্টে অনেকেই জানতো যে আমি তাকে বিয়ে করে ফেলছি। তো সেখানে দেখা যাচ্ছে সে আমাকে এক কথা বলে দেয় যে যেটা ঘটে গেছে তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ওকে, সো আপনি বিয়ে করেন এক পর্যায়ে? আমি তাকে আমার ফ্যামিলির অনুমতি নিয়ে বিয়ে করি। আমি বলি এটা আপনার জন্য একটা ভালোই প্রস্তাব ছিল আমি বলবো। আমার ফ্যামিলি বলে যে হ্যাঁ ঠিক আছে, পছন্দ হলে বিয়ে করাটাই ভালো হবে, যেহেতু এটা গুজব ছড়াই গেছে। তখন আমি তাকে বলে যে ঠিক আছে ফ্যামিলিগতভাবে আমরা বিয়ে করবো। সে বলে যে আমরা এখন এভাবে তো ছুটি পাই না, তা আমরা নিজে নিজে করে নিই, পরে আমরা ফ্যামিলিগতভাবে ইয়ে করে নেব। তো এখানে আমি কিন্তু সেটা রাজি হয়ে যাই। ঠিক তার 1.5 মাস থেকে 2 মাসের মাথায় আমি জানতে পারি সে বিবাহিত, তার বাচ্চা বলছে। তখন আপনি বিয়ের আগে তাকে জিজ্ঞাসা করেননি? আমি জিজ্ঞেস করছি অনেকবার, কিন্তু বিয়ের আগে ওইভাবে আমি অতটা ক্লোজ ছিলাম না। ও কি বলেছে যে না আমি বিবাহিত না? না, ও অনেকবার স্বীকার করছে যে আমি বিবাহিত না। তো জানলেন আপনি? জানার পর আমি তখন অনেকটাই কষ্ট পাই। কষ্ট পাবেন কি? আমি তো যতদূর জানি যে এটা একটা মানে মারাত্মক রকমের আইন ভঙ্গন, এবং পুলিশের এত বড় একটা পোস্টে থেকে সে এই ধরনের কাজ করেছে মানে তো ক্লোজ হয়ে যাওয়ার কথা। অনেক কষ্ট পাওয়ার পরে ওকে আমি বলি যে এটা আমার সাথে করার কি দরকার ছিল। বাট সাহসটা পাই কিভাবে? সে সাহসটা পাইছে এভাবেই যে একটা ছেলে আমাকে এভাবে হ্যারাস করতেছে, তার সম্পর্কে তো আমি তার সাথে ডিসকাস করতাম। সেটা তো অন্য হিসাব, এটা তো ইনফরমাল হিসাব। কিন্তু ফর্মালি তো যদি যায় তাহলে তো চাকরি থাকবে না। সেটাই ভাবতেছিল, মেয়েটা তো এত কিছুর পরেও যেহেতু প্রকাশ করে নাই, তাহলে আমার ব্যাপারটাও হয়তো ওইভাবে প্রকাশ করবে না। ওকে, কিন্তু ফার্স্ট ওয়াইফ তো ঝামেলা করতে পারে, কনফিডেন্স এরকম ছিল। আচ্ছা, তখন এরকম যখন আমি দেখলাম যে না, আয়নার সাথে আমার সংসার করা সম্ভব না, তখন আমি কিভাবে আমার ফ্যামিলিকে বলবো আবার যে আমি বিয়ে করার পরে এখন সংসার করতে চাচ্ছি না। সম্ভব না কেন ভাবলেন? শুধু এই বিয়েটা সম্ভব না মানে তার বাচ্চা আছে, 2টা বাচ্চা, অলরেডি 2টা বাচ্চা। ওয়াইফের সঙ্গে কথা হয়েছিল? প্রথম ওয়াইফের সাথে আমি কথা বলছি। কি বলেন উনি? প্রথম ওয়াইফ জানতো বিষয়টা? ওনার প্রথম ওয়াইফ জানতো বিষয়টা কিরকম। ইনার সাথে যখন সম্পর্কটা হয়, বাট বিয়ে না এমনিতেই, তখন উনি আমাকে বলতো আমার ভাবির সাথে কথা বলো। আপনাকে ওনার ভাবির সাথে কথা বলতো? মানে ওনার ভাবি ওনার ওয়াইফ ওনার ভাবি সাজতো। তাহলে কি এখানে দেখা যাচ্ছে না যে ওনার ওয়াইফ ব্যাপারটা জানতো? ওকে, ব্যাপারটা শুধু আমি জানতাম না। ভাবির সঙ্গে কি বিষয়ে কথা বলতেন? বিয়ের বিষয়ে কথা বলতাম। আমি বলতাম যে আমি তোকে পছন্দ করি। বলে যে হ্যাঁ পছন্দ, সে তো আমাকে বলে যে তুমি ওকে পছন্দ করো। মানে অনেক বিষয় নিয়ে, আসল কথা এক কথা যে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভাবি আসলে যা হয়, সেসব কিছু একটা ওয়াইফ হলে তো কখনো মানা সম্ভব না আমার মতে। মানে ওনার ওয়াইফের সঙ্গে কথা হতো ঠিকই, কিন্তু আসলে আমি জানতাম ওনার ভাবি হিসেবে, এবং উনিও সেটাই বলতো যে আমি ওনার ভাবি হই। ওনার বাচ্চাদের সাথে আমি কথা বলতাম, কারণ আমি জানতাম যে ওনার ভাইয়ের বাচ্চা এগুলো। এক পর্যায়ে সে যখন আমি সংসার করব না, তখন বলে যে কেন করবা না, আমি কি এমন একটা কথাই তো ভুল বলছি, তো আমার তো তোমাকে পালার মতো সামর্থ্য আছে, এটা সেটা আমাকে অনেক কিছু বোঝায়। তাই আমি বলি ঠিক আছে তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে নেই, যেহেতু আমারও তো একটা লাইফ আছে। সে বলে যে না এখন বাচ্চা নিতে হবে না, এটা সেটা, মানে সে কোনো প্রকার আমাকে বাচ্চা নিতে দিবে না। তার মানে তখন কি আমি এটা বুঝবো না যে আমার লাইফে যত টাকা পয়সা আছে তারা আমার দিক গ্রাস করানোর চেষ্টা করতেছে? ক্রমশ সে আমার দিকে মানে টাকা পয়সা সবকিছু থেকে মানে আমার থেকে চাইতে শুরু করে। সে আমাকে দেওয়ার দূরের কথা, সে নিজেই আমার থেকে নিতে শুরু করে। ব্রেকআপ হতে 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 এখন লাস্ট পর্যায়ে আমাদের টোটালি ব্রেকআপ হয়ে গেছে। এই পর্যায়ে সেই ব্রেকআপের পরে শামীম এসে করতেছে কি, আমার বিভিন্ন ফেসবুক আইডি খুলতেছে, বিভিন্ন ছবি আপডেট করতেছে, মানে যেখানে আমি কখনো ফেসবুক চালাই না সেখানে দেখা যাচ্ছে ফেসবুক চালানো হচ্ছে। মানে আমার নামে অনেক কিছু করা হচ্ছে যে আমি নাকি আবারও বিয়ে করছি, কিন্তু আবারও এলাকার মধ্যে এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। অনেক কিছু আমাকে একদিক থেকে শামীম আবারও চাপের মুখে রাখছে। মানে মাঝখানের জীবনটা ছিল একরকম, আর ফার্স্ট লাইফ আর এই লাস্ট লাইফটা আবার আগের মতো। তো এখানে আমি শামীমকে অনেক ফোর্স করি যে দেখ, আগে তো আমি অনেক নিরীহ একটা মানুষ ছিলাম, কিন্তু আমি আমার সার্ভিস লাইফ 5 বছর, এখন কিন্তু উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার আছে। তো আমার সাথে এমন কোনো কিছু করো না যেটাতে তোমারও ক্ষতি হবে বাট সবার ক্ষতি হবে। সো রাইট নাও আপনি যেটা বলছেন যে আপনি যাকে বিয়ে করলেন তার সঙ্গে আপনার ডিভোর্স। হ্যাঁ, এখন ডিভোর্স থেকে আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি নিজে। আপনি কোনো আইনি অ্যাকশনও নেননি? আসলে কি নিব, নিয়ে লাভটা কি? আমি এটা করছিলাম,
যে তার নামে আমি জিডি করছিলাম, মামলা করার মানে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ফ্যামিলি থেকে। পরে মানে যখন আমার ফ্যামিলি, আমার বড় জ্যাঠা বলে যে যা হবার তা তো হয়ে গেছে, এই জিডি মামলা মোকদ্দমা, তারা আসলে এক ধরনের সরল সোজা মানুষ। তারা চাচ্ছে যে আসলে এগুলো করার কি দরকার, যা হবার তা তো হয়ে গেছে। সেখানে তো মামলার দিক থেকে দেখা যাচ্ছে যে সে আমাকে মিথ্যা বলে হয়তো আমাকে বিয়ে করছে, কিন্তু তারপর থেকে তো আমাকে সে মানে ছাড়তে চাচ্ছে না। মানে বিষয়টা জটিল আকার ধারণ করতে সবকিছু মিলিয়ে, এই জন্য আপনি আর পরবর্তীতে আবার এখানে দেখা যাচ্ছে যে আমার লাইফেও অনেক ক্ষতি হয়ে যেত, যে ওনার ওয়াইফ যদি টোটালি না করতে যায়, তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। তাহলে সেক্ষেত্রে উনি যদি আমাকে বিভাগীয় একটা মামলা দিত, আমি থাকতে আমার হাজবেন্ডকে সে ফুসলিয়ে বিয়ে করছে, তার হাজবেন্ডও হয়তো এই কথা বলে উঠতো যে আমাকে সে ফুসলাইছিল, কারণ সেটার কোনো প্রমাণ নাই, বিপদে পড়তেন। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার কথাগুলো ভিত্তিহীন ছিল। আমি সবকিছু ভাবে আবারও সেখান থেকে সবকিছু ক্লোজ করে চলে আসছি। এরপরেই কি আপনার পিছনে শামীম আবার দৌড়াদৌড়ি শুরু করে? হ্যাঁ, এখন ও আবারও আমার পিছনে। ওকে বিয়ে শাদী করেনি? ও বিয়ে করছে, বিয়ে করার পর বউ ছাড়া দিছে, তারপরে আবার আপনার পিছনে। হ্যাঁ, এখন ও চাচ্ছে যে আমি। এখন কি করছে? ফেসবুকে আপনার নামে স্ক্যান্ডাল তৈরি করার চেষ্টা করছে। ফেসবুকে স্ক্যান্ডাল তৈরি করাটা খুব সহজ এই কারণে যে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা এই অনুষ্ঠানটা শুনছেন, বিশেষ করে তাদের মধ্যে অনেকেই আছেন তারা খুব সহজ সরল। তারা একটা স্ক্রিনশট দেখলেই মনে করেন যে না জানি কি আছে এর মধ্যে, এই ঘটনা ছি। যে আমাদের সবারই একটা বড় সমস্যা হচ্ছে, আমরা সবাই ফার্স্ট ইমপ্রেশনে চিন্তা করি। ফার্স্ট ইমোশন, রাস্তায় একটা ঘটনা ঘটছে, কেউ একজন মার খাচ্ছে, আপনার মনে হবে সে চুরি করেছে, সে কারণে সে মার খাচ্ছে, এবং দৌড় দিয়ে গিয়ে আপনি দুটো মেরে চলে আসলেন। এই যে মনে হওয়ার ব্যাপারটা, এটা আমাদের ফার্স্ট ইমোশন ম্যাক্সিমাম টাইমই রং থাকে। আমরা কখনো বিহাইন্ড দ্য রিজন কখনো চিন্তা করি না, কজ কিংবা প্রুফ বিহাইন্ড দ্য রিজন কখনো চিন্তা করি না। একটু ঠান্ডা মাথায় 2 মিনিট ভেবে যে ওটার প্রতি আমাদের রিয়াকশনটা কি হবে সেটা জানাই না। কোন একটা পোস্ট দেখলাম, ইচ্ছা মতো গালিগালাজ। কিছুদিন আগে, আমি নাম মেনশন করবো না, আমাদের খুব বিখ্যাত প্রিয় একজন ক্রিকেটার তার বোনকে নিয়ে ছবি দিয়েছে ফেসবুকে, সেখানে আস্তাগফিরুল্লাহ, মানে এত বাজে কমেন্টস। এই যে মেন্টালিটিগুলো না, এই মেন্টালিটিগুলোর প্রধানতম কারণ হচ্ছে আমরা ফেসবুকটাকে খুব হালকা ভাবে নেই। আমরা মনে করি যে এখানে একটা কমেন্টস দিলাম, দিলেই কি না দিলেই কি, এমন একটা জগৎ, এটার সাথে বাস্তবের কোনো যোগাযোগ নেই। কিন্তু এটা ভুল, কারণ দিন দিন এটা এত বেশি ক্রাউডি একটা প্লেস হচ্ছে, এখানে আপনি যেটাই করেন না কেন, যাই করেন না কেন, সেটা কিন্তু একটা ছাপ রেখে দেয়। ভুল করলেও সেটা একটা ছাপ রেখে দেয়, এবং একই সাথে ভালো করলেও সেটা একটা সম্মান বয়ে নিয়ে আসে। আমরা কেউই ভুল শুদ্ধের ঊর্ধ্বে না, কিন্তু এই যে স্ক্যান্ডাল তৈরি করা কিংবা একজনের নামে বদনাম রটানো, একজনকে বিপদে ফেলা, এটা করা ওটা করা, এই ব্যাপারগুলো না খুব সহজেই করা যায়। কারণ আমরা যদি বলি, আমাদের বাঙালি সেন্স এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। আমরা দেখবেন যে কেওয়াস পছন্দ করি। সিম্পল একটা উদাহরণ, মাটি খোঁড়া হচ্ছে, সেখানে 10 জন লোক দাঁড়িয়ে থেকে দেখছে, আপনিও দাঁড়িয়ে থেকে দেখছেন, নতুন কিছু নেই, বাট আমরা খুব কৌতূহল প্রবণ একটা জাতি। তো সেই জায়গাতে যখন এই ধরনের কেওয়াস তৈরি হয়, বিভিন্ন মানুষ সেই কেওয়াস তৈরি করার সুযোগ নেন, কারণ কেওয়াস খুব অতি সহজেই তৈরি করা যায়। তো এই ফেসবুকে স্ক্যান্ডাল করাটা খুবই ইজি, এবং স্ক্যান্ডাল করে ফায়দাও খুব সহজভাবে নেওয়া যায় আর কি। তো আমাদের মতো মানুষ, বিশেষ করে আমাদের রিয়াদের মতো মানুষ, তাদের জন্য, তাদের ফিউচারটাকে নষ্ট করার জন্য এই ধরনের স্ক্যান্ডাল এটা খুব কাজে লাগে। কিন্তু একটা কথা হচ্ছে কি ভাই, দিন শেষে গড জাস্টিফিকেশন বলে একটা ব্যাপার আছে, ঈশ্বরের মার। হ্যাঁ, এবং এটা খুব ভয়াবহ। ঠিক আছে, একজন মানুষকে বিপদে ফেলার জন্য আপনি যদি কোনো চেষ্টা করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনি ধরে নেন আপনিও সেই বিপদে পড়বেন। আপনি মূলত আজকের এই অনুষ্ঠানে এসেছেন আপনার এই কথাগুলো খুলে বলার জন্য। আপনি একজন ভিকটিম, এবং আপনি যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ, তাদের মধ্যে কাজ করেও আপনি একজন ভিকটিম। এবং আপনার পুরো পরিচয়টা আমি এখানে গোপন রেখেছি। আপনার যে নাম আপনি ব্যবহার করেছেন সেটা ছদ্মনাম আমি বললাম, এবং বাকি যাদের সঙ্গে ওনার সম্পর্ক, তাদের কাউকে আমরা এখানে ফ্ল্যাশ করিনি বা এক্সপোজ করিনি। তার প্রধানতম কারণ হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। প্রচন্ড সম্মান আছে আমাদের যে পুলিশ বাহিনী, তাদের চেষ্টার প্রতি, তাদেরকে আমি রেসপেক্ট করি আমাদের অনুষ্ঠান থেকে। সেখান থেকে এসে আপনি সৎ সাহস নিয়ে আজকে এখানে এই বিষয়গুলো বলে গেলেন, এবং আপনি লাস্টে এই কথাটাও বললেন যে শামীমকে বিরত থাকার জন্য, নইলে আপনি বাধ্য হবেন কোন একটা অ্যাকশন নেবার জন্য। অ্যাকশন নিব বলতে নিছি তো, অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছে। অলরেডি ও আমাকে এমন ভাবে হ্যারাস করতেছে, দেখা যাচ্ছে 2 টাকার নোটের উপর আমার নাম্বার, বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলবে কি, কয় টাকা দরকার, কয় টাকা দিয়ে থাকবেন, মানে এই ধরনের আমাকে কমান্ডস করা হচ্ছে। কি অ্যাকশন নিয়েছেন আপনি? ঈদের পরের দিন থানাতে যাওয়ার পরে আমি স্যারকে সব কথা খুলে বলি, মানে আবারও সেই জিডি করা হয়। জিডি মামলা করেনি? মামলা আমি আসলে করতে চাই না, যে মামলা করলে আমাকেও যেতে হবে তারিখে বেল পাই যাবে, ও ঠিকই আবার আগের মতো আরো হয়তো ভয়ঙ্কর হতে পারে। তো আমি সাধারণ জিডি করছি এর কারণে যে ওকে বোঝানোর জন্য। তো এখন
করে জিডির কোনো অ্যাকশন কি হয়েছে? হ্যাঁ, আমি ওনার সঙ্গে ওদের বাড়িতে আসি, মানে আমাকে দেখার পরেই ও বের হয়ে চলে যায়, মানে এমন ভাবে বের হয়ে চলে যায় ওকে, মানে আমি যে দেখা দিচ্ছি দিতে দিতে ও মানে মোটরসাইকেল নিয়ে টান দিয়ে চলে যায়। আচ্ছা, এখানে জিডিটার বিষয়টা আমি যত জানি জিডিটা একসময় এনকোয়ারি হয় এবং এটা যদি সত্যতা পায় তাহলে অটোমেটিক্যালি মামলায় রূপ নেয়। মামলায় রূপ নেয়, কিন্তু এটা ঘটনাটা হলো কি যে আমি স্যারকে এভাবে বলছিলাম যে যেহেতু আমার লাইফের পিছনের ঘটনাগুলোতে আমি কোনো অ্যাকশন নেইনি, তো আমি চাচ্ছিলাম যে শুধু এখান থেকে বিরত করার জন্য। এখানে যেহেতু আমার ফ্যামিলি কিন্তু এখন আমার পাশে নাই, এক পর্যায়ে আমি ডিভোর্সের পরে পুরোটাই আমার ফ্যামিলি থেকে ভিন্ন আছি, তো কেউ যেহেতু আমার পাশে নেই সেখানে তো আর আমার লড়াই করে কোনো লাভ নেই। আমি চাচ্ছি যে সে যেন আমাকে ডিস্টার্বটা না করে, তাহলে তো আমি ফুললি আমার মতো জীবনযাপন করতে পারতেছি না, আমি আমার ফ্যামিলির উপর নির্ভরশীল না আমি অন্য কারোর উপর। সবাইকে একটা বিষয় সতর্ক করছি, যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, আমি জানি অনেকেই সতর্ক হবেন না, তারপরও দুই একজন তো নিশ্চয়ই হবেন, সেজন্যই বলি কোন ধরনের কোন ডকুমেন্টস বা কাউকে যদি আপনার মনে হয় যে আপনি তাকে হেয় করবেন, যে কোনো ভাবে হোক সামাজিকভাবে হেয় করবেন, সেই রকম কোন ডকুমেন্টস যদি পাবলিকলি আপনি ওপেন করেন, ফেসবুকে হোক বা অন্য যে কোনো কোথাও হোক, আপনি যদি ওপেন করেন উইদাউট হিজ অর হার পারমিশন, যাকে আপনি এটা ওপেন করছেন, যাকে আপনি এক্সপোজ করছেন, যাই করেন না কেন, আপনি যদি তার অনুমতি ছাড়া এটা করেন, সেটা কিন্তু আইসিটি অ্যাক্টে আপনার এগেইনস্টে খুব কঠিনতম একটা মামলা হয়ে যাবে। এবং আপনার কিন্তু কোনো জাস্টিফিকেশন নাই একটা মানুষকে, সে ভুল করুক বা অন্যায় করুক নাই করুক, তার কোনো প্রুফ দিয়ে আপনি সেটা ফেসবুকে একটা প্রচারণা চালাবেন। কারণ সামাজিক মর্যাদা যদি ক্ষতি হয়, সেই সামাজিক মর্যাদা ক্ষতির ঘানি কিন্তু আপনাকে টানতে হবে, এবং এগুলো কিন্তু নিয়ম আছে, আইন আছে। সুতরাং কোন ধরনের মন্তব্য করা থেকে শুরু করে, কাউকে হেয় করা থেকে শুরু করে, এবং ফেসবুকে এমন কোনো কারো বিরুদ্ধে কোনো ডকুমেন্টস, সেটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য হোক বা কারো বিরুদ্ধে কোনো ফায়দা নেবার জন্য হোক, যদি আপনারা কখনো এটা করে থাকেন কোনো মেয়ের বিরুদ্ধে, কোনো ছেলের বিরুদ্ধে, যার কোনো বিরুদ্ধে, তার মানে আপনি বিপদে আছেন। সুতরাং এটা প্লিজ করবেন না, কারণ সে যে কোনো মুহূর্তে আপনার এই বিষয়গুলোকে ইস্যু করে আপনার এগেইনস্টে মামলা করতে পারবে। আপনারা যদি মনে হয় এরকম কাজ করে কাউকে সামাজিকভাবে হেয় করবেন, তাহলে মোদ্দা কথা হচ্ছে আপনি নিজে নিজের বিপদ ডেকে নিয়ে আসছেন। সুতরাং সচেতন হন। আজকে হয়তো রিয়া জিডি পর্যন্ত থেমে আছে, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের পরিবর্তন আসছে, অনেক রিয়া জিডির কথা চিন্তাও করবে না, তারা সরাসরি মামলা দিয়েই বসবে। এবং এসব বিষয়ে মামলায় কিন্তু বাংলাদেশ সরকার খুবই 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 অ্যাক্টিভ। অনেক ধন্যবাদ, আপনি এখানে সাহস করে এসেছেন। আপনার মাধ্যমে একটা মেসেজ আমি আজকে সবাইকে দিতে চাইলাম, এবং সেটা মনে হয় অনেকেই পেয়েছেন। আমরা সবসময় একটা কথা বলবো যে একজনের জীবন গল্প আরেকজনের শিক্ষা হোক। কাউকে কোনোভাবেই ছোট করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়, এবং মূল টার্গেটটাই হবে সে যেই হোক না কেন, তাকে আলটিমেটলি, সে যত যদি ভিকটিমও হয়, সে যদি কাউকে অপরাধও করে, তাহলে তাকে সঠিক পথে নিয়ে আসা, এবং সেটা সুন্দরভাবে। একটা মানুষকে শাস্তি দেওয়াটাই মূল কথা নয়, একটা মানুষ যাতে শাস্তি না পায় তাকে সুন্দর করে বুঝিয়ে বারবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা। উনি শামীমের ক্ষেত্রে সেটা করে যাচ্ছেন। শামীমকে শুধু একটা আজকের অনুষ্ঠান থেকে একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে ইট ইজ দ্য হাইয়েস্ট টাইম। আমি জানি আপনি এই অনুষ্ঠানটা শুনতেছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি জানি আপনি সমাজে অনেক ভালো কাজ করেছেন, হয়তো আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে, আমরা সেগুলোকে রেসপেক্ট করি। আপনি ওনার লাইফে যেভাবে লেগে আছেন, সেটা উনি যেটা বললেন সেটা যদি আমরা মেনে নেই যে সত্য, আমি জানি আপনাকে যদি বক্তব্য দিতে দিতাম তাহলে তো আপনার পক্ষ থেকে কোনো বক্তব্য ছিল, কিন্তু যেহেতু আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কে নাই, সুতরাং দুজনের জায়গা থেকে, ওনার জায়গা থেকে আমি যতটুকু সত্য নিয়েছি, এই জায়গা থেকে শুধু এতটুকুই বলার আছে, আপনি নিজেকে নিবৃত করুন, থামুন এখানেই, নইলে আপনার জন্য ভবিষ্যৎটা হয়তোবা সুখকর হবে না। কারণ উনি এরপরে হয়তো রেগে গিয়ে বড় কোনো স্টেপ নেবেন।